আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, আমরা আগের দিন যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ডাইনামিক অ্যান্ড স্ট্যাটিক জন্টলার ডিস্টরশন, তাই না? আচ্ছা, তো দুটো ব্যাচের একটা ব্যাচে আমরা একটা জিনিস করিয়েছিলাম, আর একটা আরেকজন মানে মর্নিং ব্যাচ না ইভিনিং ব্যাচ, যে কোনো একটা জায়গায় একটা জিনিস হয়নি, সেটা হচ্ছে যদি ক্রিস্টাল ল্যাটিসের কোনো কম্পাউন্ড বলে, মানে CrF2 CuF2 এই ধরনের, বা MnF3 এই ধরনের কম্পাউন্ড বলে, তাহলে আমরা সেক্ষেত্রে তার যদি জিজ্ঞেস করে এর মধ্যে ডায়নামিক না স্ট্যাটিক জন্টলার ডিস্টরশন পাওয়া যাবে, তাহলে আমরা কি করবো? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করবো সেটা একটু বলে দিই। একটা ব্যাচের তোমরা জানো, দেখো, ধরো এরকম একটা কোশ্চেন দেবে তোমাকে, ধরো যে হুইচ অফ দি ফলোয়িং is not show dynamic JTT. Which of the following is not show ডাইনামিক জেটিটি? তাহলে এক নম্বর ধরো বললো TiH2O হোল 6 3+, আর একটা বললো CrF2, আর একটা বললো CuH2O হোল 6 2+, আর আরেকটা বললো FeH2O হোল 6 2+। আচ্ছা, এই চারটে কম্পাউন্ডের মধ্যে যদি জিজ্ঞেস করে যে কোনটা ডায়নামিক জেটি দেখায় না, তাহলে তুমি কি বলবে? তোমাদের যে নলেজটা আছে তাতে তুমি কি পাচ্ছ বলো দেখি। বলছে কে ডাইনামিক জেটটি দেখায় না। বলো বলো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো উত্তরটা বলো। আচ্ছা, স্যার আগের দিন TiH2। তো বলেছি CrF2। হ্যাঁ হ্যাঁ, এই যে আগের দিন বললেন CrF2। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে দেখো, কারা ডাইনামিক জন্টেলার জেটিডি দেখায় না। ডাইনামিক জেটিডি দেখায় না মানে কারণ ডাইনামিক নেচার দেখানোর কোনো সম্ভাবনাই নেই। আমরা আগের দিন একটা কথা বলেছিলাম, দেখো কোনো যাদের মধ্যে ডিস্টরশন আছে তারা টেম্পারেচার ভ্যারি করলে কখনো কখনো স্ট্যাটিক হবে, কখনো কখনো ডাইনামিক হবে। মানে যাদের মধ্যে জন্টলার ডিস্টরশন আছে আর কি, তারা যদি টেম্পারেচার আমি লো করে দিই তাহলে কি হবে? তাহলে স্ট্যাটিকে কনভার্ট হয়ে যাবে, আর যদি টেম্পারেচারটা বাড়িয়ে দিই তাহলে তারা ডাইনামিক হবে। তার মানে কোনো একটা কম্পাউন্ডের যার মধ্যে জেটিডি আছে তারা কখনোই মানে ফিক্সড স্ট্যাটিক নয় বা ফিক্সড ডাইনামিক নয়, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মানে টেম্পারেচার চেঞ্জ করে তার ডাইনামিকটা স্ট্যাটিক হতে পারে বা স্ট্যাটিকটা ডাইনামিক হতে পারে, এটা আমরা বলেছিলাম। এবার আমরা এখন যে জিজ্ঞেস করছি হচ্ছে যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে জন্টলার ডিস্টরশন আছে কিন্তু সেটা কখনোই ডাইনামিক হবে না, এরকম কি হতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি TiH2 হোল 6 দেখি, তো TiH2 হোল 6 মানে কি? টাইটানিয়াম 3+। টাইটানিয়াম 3+ মানে ডি কত? T1। D1। তো D1 কি দেখায়?
T2G1 T2G1 ডাইনামিক থাকে। তাহলে এটা কি দেখায়? তাহলে এ তো ইট ক্যান শো ডাইনামিক, মানে ডাইনামিক স্ট্যাটিক দুটোই দেখাতে পারে, ডাইনামিক স্ট্যাটিক দুটোই দেখাতে পারে। তার মানে এর মধ্যে ডাইনামিক নেচার আছে, মানে টেম্পারেচার কমালে স্ট্যাটিক, টেম্পারেচার বাড়ালে ডাইনামিক। আচ্ছা আমি যদি বলি Fe2O6 কি হবে? Fe2O6 মানে ডি কত? D6 D6। তো D6 মানে কি আছে? T2G কত? T2G4 D6 হাই EG2 স্পিন না লো স্পিন? হাই স্পিন। হ্যাঁ তাহলে কি হবে? হাই স্পিন। তাহলে কি হবে? T2G4 EG2। তাহলে T2G4 EG2 মানে ডিস্টরশন আছে এখানে নাকি? আনসিমেট্রিক্যাল, তাহলে ডিস্টরশন আছে। এবার ডিস্টরশন আছে মানে এ কি হতে পারে? টেম্পারেচার কমালে স্ট্যাটিক আর টেম্পারেচার বাড়ালে ডাইনামিক, দুটোই আছে এর মধ্যে, তাহলে ডাইনামিক প্রেজেন্ট। আচ্ছা CuH2O6 এর মধ্যে কি আছে? ডি কত? D9 D9। তো D9 মানে কি? T2G6 EG3, তাহলে ইজি আনসিমেট্রি আছে, তাহলে এখানেও আনসিমেট্রি আছে মানে জন্টলার ডিস্টরশন আছে। আর জন্টলার ডিস্টরশন মানে লো টেম্পারেচারে স্ট্যাটিক, হাই টেম্পারেচারে ডাইনামিক, দুটোই আছে। আচ্ছা এবার CrF2, CrF2 মানে CR কত এখানে? আচ্ছা এখানে এটাকে রিরাইট করে লিখলে কত হয়? CrF6 কত হবে? 4 মাইনাস, তাই না? 4 মাইনাস যেখানে CR হচ্ছে কত? 2 তে আছে। তো CR2 প্লাস, CR2 প্লাস মানে কত? ডি D4 T2G3 EG1 D4 হাই স্পিন, তাহলে D4 হাই স্পিন মানে হচ্ছে T2G3 EG1, ইজি আনসিমেট্রি আছে, তার মানে জেটিডি কি এখানে প্রেজেন্ট কি না? জেটিডি প্রেজেন্ট, তাহলে বাকিদের মতো এর কাছেও জেটিডি প্রেজেন্ট। এবার টেম্পারেচার কমালে কি হবে? লো টেম্পারেচারে কি বলো বলো? লো টেম্পারেচার লো, স্ট্যাটিক ধরো হয়ে যায়। ধরো লো টেম্পারেচার, মানে টেম্পারেচার আমি কমাচ্ছি, টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে কি হবে? স্ট্যাটিক। তাহলে এখানে সব লো টেম্পারেচার স্ট্যাটিক। কিন্তু যদি আমরা হাই টেম্পারেচারে করি, মানে টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে এটা আমি অর্ডার বলছি, টেম্পারেচার যদি আমি ইনক্রিজ করি তাহলে কি হয়ে যায় নেচার জেনারেলি? ডাইনামিক। ডাইনামিক হয়ে যায়। কিন্তু কিন্তু জন টেলার ডিস্টরশন অফ CrF2 যদি করি, টেম্পারেচার বাড়ালেও এ কি থাকবে? স্ট্যাটিকই থাকবে। মানে টেম্পারেচার তুমি যতই ইনক্রিজ করো না কেন এটা স্ট্যাটিকই থাকবে, এ কখনো ডাইনামিক হবে না। এবার প্রশ্ন হচ্ছে কেন? তার মানে এই জন টেলার ডিস্টরশনটা অলওয়েজ স্ট্যাটিক। CrF2 তার যে জন টেলার ডিস্টরশন অলওয়েজ স্ট্যাটিক, কখনো তুমি যতই টেম্পারেচার বাড়াও না কেন তুমি কখনো ওকে ডাইনামিক করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন ডাইনামিক করতে পারবে না? মানে কখনোই সে ডাইনামিক শো করবে না, ওই জন্য কোশ্চেন দেওয়া আছে নট শো ডাইনামিক, কখনোই ডাইনামিক জেটিটি দেখাবে না, সবসময় স্ট্যাটিক দেখাবে। তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলেও ডাইনামিক দেখাবে না, এটার প্রশ্ন এটা কেন হচ্ছে মানে তুমি যদি তোমাকে জিজ্ঞেস করা তাহলে কি বলবে? সলিডটাই, হ্যাঁ সলিড হলে কি হবে? সলিড ডাইনামিক হবে না। সলিড মানে হচ্ছে ক্লোজড প্যাকড, তাই না? তার মানে CrF2 এটা হচ্ছে সলিড, আর সলিড মানে কি? ক্লোজড প্যাকড, তাই না? ক্লোজড প্যাকড। আর ক্লোজড প্যাকড যদি হয়, যদি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল এক্সচেঞ্জটা কি পসিবল? না। অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল এক্সচেঞ্জ এটা হবে না, নট পসিবল। তাহলে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল এক্সচেঞ্জ যদি পসিবল না হয় তাহলে এ সবসময় কি দেখাবে? স্ট্যাটিক। যেহেতু ক্লোজড প্যাক মানে একে অপরকে টাইটলি ধরে রেখেছে, তাহলে এই অবস্থায় যদি আমি টেম্পারেচার ইনক্রিজ করাই তাহলে কখনোই তার যতই টেম্পারেচার ইনক্রিজ করে না কেন যারা হচ্ছে ক্লোজড প্যাকড, তো ক্লোজড প্যাকড হলে কি হবে? যে ধরো একটা মেটাল লিগ্যান্ড এরা পরপর একটা ল্যাটিস সাইটের মধ্যে ক্লোজলি প্যাকড আছে, এবার তুমি টেম্পারেচার যতই ইনক্রিজ করো না কেন ও কিন্তু ইলংগেশন কম্প্রেশন যা বা অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল এক্সচেঞ্জ এই ব্যাপারটা করতে পারবে না, তাই না? তার কারণ ও তো ফিক্স, সলিডের মধ্যে আছে, ফিক্সড। তাহলে তুমি যতই টেম্পারেচার ইনক্রিজ করো না কেন ল্যাটিস ভেঙে বেরিয়ে যাবে আলটিমেটলি খুব হাই টেম্পারেচার দিলে, কিন্তু তার আগ পর্যন্ত যতক্ষণ ল্যাটিস টিকে থাকবে ততক্ষণ তুমি কখনোই তুমি স্ট্যাটিক থেকে ডাইনামিকে কনভার্ট করতে পারবে না। তাহলে কারা তাহলে কি হচ্ছে? তাহলে CrF2 এই ধরনের যে মলিকিউল যারা
বা যারা সলিড বা ক্রিস্টাল মলিকিউল তাদের কখনো ডাইনামিক নেচার দেখা যাবে না। সলিডের আবার ডাইনামিক হবে কি করে? তাহলে এদের ডাইনামিক করা পসিবল না। তার মানে এরা সবসময় কি দেখাবে? যদি জেটিডি দেখায় তাহলে সেটা স্ট্যাটিক জেটিডি দেখাবে। তাহলে তোমার কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে কারা স্ট্যাটিক জেটিডি দেখাবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে উত্তর কোনটা হয়ে যাবে? মানে কারা জন্টলার দেখাবে, মানে ডাইনামিক দেখাবে না, তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বি, যে যারা ক্রিস্টাল তারা নেভার শো ডাইনামিক জেটিডি, মানে ক্লোজ প্যাক, তারপর নেভার শো ডাইনামিক জেটিডি, তারা কখনোই ডাইনামিক জেটিডি দেখাবে না। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এরকম ভাবে তোমাকে যদি বলা হয় যে CrF2 CuF2 CuCl2 MnCl3 এরা সবাই কি দেখাবে? স্ট্যাটিক না ডাইনামিক? স্ট্যাটিক থাকবে। এরা সব সময় স্ট্যাটিক স্ট্যাটিক জেটিডি দেখাবে। হ্যাঁ, এবং স্ট্যাটিক হলে কি হবে? ডিস্টরশন অবজার্ভড অর নট অবজার্ভড? অবজার্ভড। ডিস্টরশন অলওয়েজ অবজার্ভড। তাই এটা অবজারভেবল, কারণ স্ট্যাটিক অলওয়েজ। ডাইনামিক হলে অবজারভেবল হয় না, কিন্তু যেহেতু স্ট্যাটিক, হ্যাঁ ক্রিস্টাল যেহেতু এটা সব সলিড, এটা সবাই ক্রিস্টাল, এটা সবাই ক্রিস্টাল, তাহলে এদের স্ট্যাটিক জেটিডি দেখাবে এবং জেটিডিটা অলওয়েজ অবজারভেবল হবে। ঠিক আছে? আচ্ছা, এবার এর সঙ্গে যদি নেক্সট কোশ্চেন দিয়ে দেয় এরকম যে হুইচ অফ দি ফলোইং ক্যান শো which of the following can show static JTD? Following can show static JTD. CrH2O whole 6 2 plus MnH2O whole 6 2 plus FeF3 হচ্ছে NiH2O whole 6 2 plus। ওকে, বলছি এদের মধ্যে কে স্ট্যাটিক জেটিডি দেখাতে পারে? কি করে অ্যাপ্রোচ করবে এই ধরনের কোশ্চেনগুলোকে? ক্রিস্টাল ফর্মে যেগুলো থাকে সেগুলো তো স্ট্যাটিক জেটিডি দেখাবে। ক্যান শো, এটা মানে বুঝতে হবে। অনলি শো বলেনি কিন্তু। তাহলে এফির যে ক্ষেত্রে সেখানে তো হচ্ছে +3 আছে, তাহলে তো ওটা T2G5 EG2, তো সেক্ষেত্রে তো উইক জেটিডি দেখাবে, তো ওটা তো ডাইনামিক থাকবে। কি জেটিডি মানে দেখাবে? একটা সময় তো না, সেটা তো উইক একটা জিটিডি থাকবে। থাকবে T2G5 তো T2G5 বাকিরা বল। FeF3 FeF6 ফর্মে থাকবে না? হ্যাঁ, ওটা তো ওই রিঅ্যারেঞ্জমেন্ট করে, মানে তোমার রিরাইট করলে FeF6 3 মাইনাস হয়, ওটা তো সলিড, বুঝতেই পারছো। বলছে ক্যান শো, কোশ্চেনগুলোকে ভালো করে বুঝতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান শো জেটিডি? দেখো যারা ডাইনামিক দেখায় তারা তো স্ট্যাটিক দেখায়, তারপরে তারাও তো ক্যান শোর মধ্যে পড়ছে। আর যারা অনলি স্ট্যাটিক দেখায় তারাও তো মানে ক্যান শোর মধ্যে পড়ছে। তাহলে আগে আমাকে খুঁজতে হবে কারা জেটিডি দেখায়, তারপর তো স্ট্যাটিক ডাইনামিক। এই ধরনের কোশ্চেন অ্যাপ্রোচ করার সময় আগে দেখতে হবে কারা জেটিডি দেখায় আর কারা দেখায় না, তারপর তো তার ভিতরে গিয়ে দেখতে হবে স্ট্যাটিক নাকি ডাইনামিক। তাহলে প্রথম কোশ্চেনটা, এই প্রথম পয়েন্টটা যেটা আছে সেটা CrH2O whole 6। তো CrH2O whole 6 মানে কি? Cr2 প্লাস, Cr2 প্লাস মানে ডি কত বলো? 4। D4 হাই স্পিন না লো স্পিন? হ্যাঁ,
D4 কি হবে? হাই স্পিন। হাই স্পিন। হাই স্পিন। D4 হাই স্পিন যদি হয় তাহলে কি হবে কনফিগারেশন T2G 3EG1, তাহলে এটা কি আছে? আনসিমেট্রি তো, তাহলে এটা জেটিডি দেখায় তো। হুম তাহলে যারা জেটিডি দেখায় তাহলে এ তো সলিড না, তাহলে এ সলিড না যেহেতু তাহলে এ ডাইনামিক অ্যাজ ওয়েল অ্যাজ কি স্ট্যাটিক দুটো দেখাতে পারে। লো টেম্পারেচার কি দেখাবে? স্ট্যাটিক, তাহলে ইট ক্যান শো স্ট্যাটিক, তাই না? হুম ক্যান শো বলেছে মানে সে স্ট্যাটিক দেখাতে পারে কিনা, অবশ্যই পারে। কখন দেখাতে পারে? অ্যাট লো টেম্পারেচার। স্ট্যাটিক অ্যাট লো টেম্পারেচার দেখাতে পারে, স্ট্যাটিক অ্যাট লো টেম্পারেচার এটা দেখাতে পারে, তার মানে এটা ক্যান শো হয়ে যাচ্ছে। তাহলে ক্যান শো স্ট্যাটিক জেটিডি, এটা অ্যান্সার হচ্ছে একটা। এবার পরের দেখো MnH2 6 কি হবে? ডি কত এখানে? Mn2 প্লাস তো। 5 D5 হাই স্পিন না লো স্পিন? হাই হাই স্পিন। হাই আর স্পিন। হাই স্পিন হলে T2G কত হবে? T2G 3EG2, তাই না? তো T2G 3EG2 তে কোনো আনসিমেট্রি আছে? না তাহলে নো জেটিডি। না সিমেট্রি। তো নো জেটিডি যার, তার আবার স্ট্যাটিক কি ডাইনামিক কি? আমি বলেছিলাম যার জেটিডি নেই তার স্ট্যাটিক ডাইনামিক কি, তাহলে এটা স্ট্যাটিক দেখাতে পারবে? না তাহলে স্ট্যাটিক কখনোই দেখাবে না, নেভার শো স্ট্যাটিক। এ তো জেটিডিই নেই, তবে ডিস্টরশন কিসের, তাই না? তাহলে তাহলে এটা হয় নো জেটিডি। পরেরটা দেখো এফি কত এখানে? F6 3 মাইনাস, এটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা হয় তো। তাহলে এখানে ডি কত? Fe3 প্লাস D5 হাই স্পিন না লো স্পিন? ফ্লুরাইড আছে, তাহলে অবশ্যই কি হবে? হাই স্পিন হবে। এগেন কি হবে? T2G3EG2, তাহলে এখানেও কি হয়ে গেল? নো জেটিডি, তাই না? তাহলে এটাও অ্যান্সার হচ্ছে না। তাহলে জেটিডি না থাকে তাহলে স্ট্যাটিকের কি গল্প? তাহলে স্ট্যাটিক কখনোই দেখাবে না, নেভার শো স্ট্যাটিক ডিস্টরশন। ডিস্টরশনই নেই তোমার, স্ট্যাটিক ডিস্টরশন কোথা থেকে আসবে? তাহলে কোনো স্ট্যাটিক ডিস্টরশন নেই। আচ্ছা পরেরটা এনআই, এখানে কত ডি? ডি D8 মানে কি? T2G 6 EG2, তাই না? ঠিক তো? তো এখানে কি আছে? হ্যাঁ, এটা তো জেটিডি নেই, নো জেটিডি, সিমেট্রি। সিমেট্রিক্যাল, নো জেটিডি। তাহলে এখানে আবার স্ট্যাটিকের ডাইনামিকের গল্প কি আছে? কিছুই নেই। এখানেও স্ট্যাটিক ডাইনামিকের কোনো গল্প নেই। তাহলে দেখো বলছে হুইচ ক্যান শো স্ট্যাটিক জেটিডি, তাহলে যাদের জেটিডি থাকবে তবে না তারা স্ট্যাটিক হবে। তো জেটিডি আগে খুঁজতে হবে। তো জেটিডি চারটের মধ্যে প্রথমটাতে শুধু জেটিডি আছে, তাহলে প্রথমটাতে যেহেতু জেটিডি আছে তাহলে তার যার জেটিডি আছে এবার তারপর দেখতে হবে তার ডাইনামিক নাকি স্ট্যাটিক। তো যেহেতু কপার হেক্সাকোয়া কমপ্লেক্স, তাহলে কপার হেক্সাকোয়া কমপ্লেক্স মানে এটা সলিউশন, তাহলে অবশ্যই কি ডাইনামিকও থাকবে এবং স্ট্যাটিকও থাকবে। তাহলে স্ট্যাটিক কখন থাকবে? যখন লো টেম্পারেচার। ডাইনামিক কখন থাকবে? যখন হাই টেম্পারেচার। এবার এখানে বলছে ক্যান শো, তার মানে কোনো একটা পরিস্থিতিতে তারা দেখায় কিনা, অবশ্যই দেখায়। যখন লো টেম্পারেচার করে দেবে তখন স্ট্যাটিক হবে। তাহলে এটাই উত্তর হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে এইগুলো কত ক্যান শো। আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে, তার মানে তোমাকে এখানে মাথায় রাখতে হবে প্রথমত যে সলিড যদি হয় তাহলে সলিড কখনো ডাইনামিক দেখায় না। হ্যাঁ, সলিড অলওয়েজ স্ট্যাটিক দেখায় যদি তার মধ্যে ডিস্টরশন থাকে। সব সলিড আবার যে স্ট্যাটিক দিক দেখাচ্ছে মানে সব সলিড স্ট্যাটিক হবে তা না। তুমি এই কোশ্চেনটায় তুমি সলিড পেয়েছো Fe3, এ কি স্ট্যাটিক দেখায়? এ তো ডিস্টরশনই দেখায় না। আগে খুঁজতে হবে ডিস্টরশন আছে কিনা। এইবার ডিস্টরশন খোঁজার পরে তোমাকে দেখতে হবে সলিড নাকি সলিড নয়। যদি সলিড হয় তাহলে স্ট্যাটিক জন্টলার ডিস্টরশন, আর যদি লিকুইড বা অন্য গ্যাসের স্টেটে থাকে তাহলে তাদের কি হবে? তাদের ডাইনামিক স্ট্যাটিক দুটোই হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমাদের এই পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম আর কি, এই পর্যন্ত যে আলোচনাটা হলো এটা হচ্ছে সেই মনে আছে যা আমরা হেডিংটা কিনেছিলাম পয়েন্ট, সেটা হচ্ছে যে যারা ডিস্টরশন দেখায় মানে অ্যাকচুয়ালি শো ক্যান শো জেড আউট অর জেড ইন, কিন্তু আমরা যখন রিয়ালিটিতে তারা অবজার্ভ করছি তখন আমরা কি দেখছি? অল বন্ড লেন্থ ইকুয়াল, তার মানে ডাইনামিক নেচার পাচ্ছি, তাই না? তার মানে আমরা সেই যে টেবিলটা করেছিলাম, যে টেবিলে আমরা কিছু কিছু অ্যানোমালি বিহেভিয়ার পেয়েছিলাম, তার মধ্যে একটা পেয়েছিলাম যে কম্পাউন্ড জেড আউট দেখাচ্ছে অথচ বন্ড লেন্থ সেম,
বা কম্পাউন্ড জেডিন দেখাচ্ছে, কম্পাউন্ড জেডিন দেখায় কিন্তু আমরা স্পেকট্রোস্কোপিক্যালি অবজার্ভ করছি অল বন্ড লেন্থ সেম। তাহলে এর কারণগুলো খুঁজতে গিয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক জন্টলার ডিস্টরশন। এবার যখনই কোনো একটা মলিকিউল হাই টেম্পারেচারে ডাইনামিক নেচার দেখায় তখন তারা অল বন্ড লেন্থ ইকুয়াল দেখায়, এবং কখন কি জন্য কিভাবে দেখায় সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। তাহলে একটা পয়েন্ট আমাদের হলো যে জেড আউট জেড ইন অ্যাকর্ডিং টু জেটিডি বা জেটি থিওরেম, সেখানে বলছে স্ট্যাটিক অ্যাকর্ডিং টু জন্টেলার থিওরেম সেখানে বলছে জেড ইন বা জেড আউট এটা দেখাতে পারে। কিন্তু আমরা যখন স্পেকট্রোস্কোপিক্যালি দেখছি সেই সমস্ত কম্পাউন্ডে কিছু কিছু কম্পাউন্ড দেখাচ্ছে কি না তারা সব বন্ড লেন্থ সেম দেখাচ্ছে, তার মানে ডাইনামিক নেচার দেখাচ্ছে। তাহলে সেই ডাইনামিক নেচারটা কি এবং কিভাবে তাকে ব্যাখ্যা করতে হয় সেগুলো আমরা ডিটেলসে পড়লাম। এইবার আমাদের নেক্সট আর দুটো পয়েন্ট ছিল, কি বলো তো? একটা ছিল কি বলো বলো, তিনটে পয়েন্ট আমরা বার করেছিলাম ওখান থেকে। একটা হচ্ছে তাহলে ওটা গেল বন্ড লেন্থ সেম, আরেকটা হচ্ছে জেড আউট দেখানোর কথা কিন্তু দেখাচ্ছে কি জেড ইন, তাই না? মনে পড়ে? হ্যাঁ। আর আর একটা কি? ট্রাইঅ্যাক্সিয়াল আর আরেকটা হচ্ছে জেড আউট দেখানোর কথা কিন্তু দেখাচ্ছে ট্রাইঅ্যাক্সিয়াল, তাই না? এই দুটো পয়েন্ট আমাদের বাকি রয়েছে। এগুলো খুব ছোট ছোট পয়েন্ট, মেইন পয়েন্ট আমরা করে ফেলেছি যে অল বন্ড লেন্থ ইকুয়াল। নেক্সট আমরা যেটা করবো এবার, তাহলে সেকেন্ড পয়েন্ট, তোমরা যেভাবে পয়েন্ট লিখছিলে সেইভাবে সেকেন্ড পয়েন্টটা করো। যে সেকেন্ড পয়েন্ট আমাদের কাছে ছিল হচ্ছে কি না, হোয়েন জেড ইন ইজ অবজার্ভ ইনস্টিড অফ জেড আউট। জেড আউট হওয়ার কথা কিন্তু দেখাচ্ছে জেড ইন, জেড আউট হওয়ার কথা কিন্তু স্পেকট্রোস্কোপিতে আমরা দেখতে পাচ্ছি সেটা জেড ইন হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমাদের এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এবার এই যে এই জিনিসটা যেটা জেড ইন দেখানো জেড আউটের পরিবর্তে, এইটাকে আমরা ক্যান বি এক্সপ্লেনড বাই ল্যাটিস প্যাকিং। ল্যাটিস প্যাকিং আর এটাকে বলা হয় ব্রিজিং বিহেভিয়ার। ব্রিজিং বিহেভিয়ার, এই জিনিসটা দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করব ব্রিজিং বিহেভিয়ার দিয়ে। ঠিক আছে, যে জেড আউট হওয়ার কথা কিন্তু কেন তারা জেড ইন দেখাচ্ছে। ওকে, হেডিং দিয়েছো? আচ্ছা বলো, Cu2+ মানে তোমরা মনে করো CuF2, এটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা এর মধ্যে কি ডিস্টরশন আছে, তুমি কি বলবে? স্ট্যাটিক বলবো। হ্যাঁ স্ট্যাটিক বলবো। হ্যাঁ, সেটা কি, জেড আউট নাকি জেড ইন? স্ট্যাটিক মানে তো অবজারভেবল হবে, হয় জেড আউট নইলে জেড ইন। তাহলে কোনটা, কি করে অ্যাপ্রোচ করবে? প্রথমে দেখবো আমরা এর কি আয়ন আছে। তাহলে Cu2+, আর এটা মানেই কি আছে, এটার মানে হচ্ছে CuF6 কি আছে 4-। তাহলে Cu2+ মানে কি D9, আর D9 মানে কি T2G6 Eg3, এইটা। তাহলে জন্টলার ডিস্টরশন আছে কি নেই এর মধ্যে? ইজির জন্য আছে। হ্যাঁ, তার মানে এখানে আনসিমেট্রিক্যাল নেই, ইজি আছে, আছে। জেটিডি প্রেজেন্ট। ওকে, এ পর্যন্ত তো আমাদের কোনো অসুবিধা, জলভাত হয়ে গেছে, এগুলো আর কোনো ব্যাপারই না আমাদের কাছে। আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে যে D9 মানে Eg3। আচ্ছা Eg3 দুটোই তো দেখায় না, জেড আউট জেড ইন জেড আউট দুটোই দেখাতে পারে তো। ইজি যেটা আনসিমেট্রি হয় তার মধ্যে কোনটা প্রেফারেবল হয়? Let out. হ্যাঁ, তার মানে আমরা এখানে জেটিডি প্রেজেন্ট, বাট এটা কি প্রেফারেবল? জেড আউট ডমিনেটস, তাই না? জেড আউট ডমিনেটস। তো জেড আউট যদি ডমিনেটস হয় তাহলে তার ছবি কেমন হবে? Cu জেড বরাবর বড় হবে আর এক্স ওয়াই বরাবর ছোট হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে জেড আউট। ওকে,
তাহলে এ পুরোপুরি স্ট্যাটিক জেটিডি দেখাবে এবং সেটা জেড আউট দেখাবে, তাহলে এইটাও দেখাবে জেড আউট প্রেফারেবলি। এটা গেল হচ্ছে সিউ এফ টুর গল্প, এবং স্ট্যাটিক দেখাবে এটা তো আমরা জানি, ডাইনামিক দেখাবে না কারণ ক্রিস্টাল। আচ্ছা, তাহলে এখানে এটাকে যদি আমরা অ্যাক্সিয়াল বলি, এটা যদি আমরা ইকুইটোরিয়াল বন্ড বলি, মানে জেড আউট মানে হচ্ছে অ্যাক্সিয়াল গ্রেটার দ্যান ইকুইটোরিয়াল হবে বন্ড লেন্থ। আচ্ছা, এইবার ঠিক এইটাকেই আমরা যদি এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে ইউজ করি, মানে বাট in case of KCuAlF6 এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা বলি যে এখানে কি আছে, জেড আউট জেড ইন কি ধরনের বিহেভিয়ার তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি CuAlF6 থাকে, তাহলে এখানে সিউ কততে আছে কি করে বার করবে? টোটালটা কি হয়, জিরো তো? হ্যাঁ, হ্যাঁ তাহলে F6 মানে 6টা 6 মাইনাস আছে এখানে, F6 মানে 6টা মাইনাস আছে। এবার বাকিগুলো সব ক্যাটায়ন, তাহলে বাকিগুলো সব ক্যাটায়নগুলো মিলে 6 হতে হবে। তাহলে কে কত? 2 আছে, +1, এল কত? +3, তাহলে অবশ্যই সিউ কত হবে? +2। তারপরে এখানেও যেটা আছে সেটা হচ্ছে কপার +2তে আছে আর অ্যালুমিনিয়াম +3তে আছে, ঠিক আছে? এবার কপার 2+ মানে কি? কপার 2+ মানে D9 D9, তাহলে সে D9, তাহলে D9 যদি হয় যে একই রকম ভাবে কি দেখানোর কথা, সে জেড আউট। জেড আউট দেখানোর কথা, ঠিক আছে? জেড আউট দেখানোর কথা। আর অ্যালুমিনিয়াম 3+ কি দেখানোর কথা? অ্যালুমিনিয়াম মানে ডি কত? 0, D0, তো D0 কি দেখাবে? নো ডিস্টরশন। নো ডিস্টরশন, ভেরি গুড, নো জেটিডি, কারণ D0 আবার জেটিডি কি করে হবে? তারপরে এই যে দুটো কম্পাউন্ডে দুটো মেটাল রয়েছে, একজনের প্রবণতা হচ্ছে জেড আউট দেখানোর আর একজনের প্রবণতা হচ্ছে নো জেটিডি দেখানোর, কিন্তু দুটোকে কম্বাইন করলে আলটিমেটলি জেড আউট তো পাচ্ছি ঠিকই, কিন্তু জেড ইনের কোনো নামগন্ধের মধ্যে আছে? না, নেই। কিন্তু এটা এই কম্পাউন্ডটা, বাট KCuAlF6 shows jade in distortion, বাট KCu, তারপরে দেখো ব্যাপারটা, যদি আমরা এই জেড আউটটাকে, যে নো ডিস্টরশনটাকে বাদই দাও, যদি আমরা সিউটাকে ধরতাম এইটাকে, তাহলে এর দেখানোর কথা কি জেড আউট, কিন্তু অ্যাজ এ হোল কম্পাউন্ডটা দেখাচ্ছে জেড ইন, তারপরে জেড আউট দেখানোর কথা কিন্তু হয়ে যাচ্ছে জেড ইন। তাহলে এইটাই আমাদের এই কনটেক্সটে পড়তে হবে যে হোয়েন জেড ইন ইজ অবজার্ভড ইনস্টিড অফ জেড আউট, তাহলে এই ধরনের কম্পাউন্ড যদি দেয়, তাহলে আমাদের কিন্তু জেড ইন দেখানোর জন্য এবার ব্যাখ্যা করতে হবে কেন এটা জেড ইন দেখায়, জেড আউট কেন নয়। সমস্যাটা বুঝতে পারছো? আমরা কোনো সমাধান দিইনি, সমস্যাটা বুঝতে পারছো কি? সমস্যাটা কি না, আমাদের কম্পাউন্ডে যে অ্যানালিসিস করলাম আমরা, তাতে করে আমরা কপারের জন্য কি পাচ্ছি না, জেড আউট পেতে পারি। তাহলে জেড আউট যদি পেতে পারি, তাহলে কম্পাউন্ড অ্যাজ এ হোল জেড আউট দেখানোর কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই জেড আউটটা এ দেখায় না, সে বরং দেখায় জেড ইন। তাহলে এই জেড ইনটা কি করে হয় সেইটা আমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? দেখো স্ট্রাকচার, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, স্ট্রাকচার অ্যানালিসিস করতে হবে। তো KCuAlF6 এই যে কম্পাউন্ডটা, এটা একটা ব্রিজিং কম্পাউন্ড। ব্রিজিং কম্পাউন্ড মানে কি? ব্রিজিং কম্পাউন্ড মানে হচ্ছে এখানে দুটো মেটাল আছে ইন অক্টাইডাল ফেজ, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে ফ্লোরিন। কিরকম ভাবে আছে তারা? তারা যে আছে তারা হচ্ছে এরকম ভাবে আছে, দেখো তারা আছে হচ্ছে CuF, ঠিক আছে? CuF,
এবার এই এফটা যেটা CuF6, এই এফটা আবার পরের আর একটা অ্যালুমিনিয়াম সে আবার এরকম ভাবে অক্টাহেড্রাল জিওমেট্রি করে রেখেছে, ঠিক আছে, এইভাবে। তাহলে এখানে কি হচ্ছে, এফ 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 এইভাবে করে রেখেছে। এবার দেখো এই যে CuF এইরকম একটা ব্রিজিং তৈরি হচ্ছে, এদিকে আবার চলছে, এদিকে সব দিকে চলছে আর কি। এবার এই যে ব্রিজিংটা যেটা আছে, এই ব্রিজিং যখনই থাকে তার বন্ড লেন্থ কেমন হয়? ব্রিজ যদি থাকে তাহলে তার বন্ড লেন্থ কেমন হবে? তাহলে সেটা লং বন্ড হয় না? লং বন্ড হয়। এবার যদি আমরা এর মধ্যে ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল খুঁজি, তাহলে অবভিয়াসলি এইগুলো হচ্ছে সব অ্যাক্সিয়াল, এটা অ্যাক্সিয়াল, এটা ইকুইটোরিয়াল, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা ইকুইটোরিয়াল, এটা অ্যাক্সিয়াল। আচ্ছা এইবার দেখো, যখনই আমরা সিইউ এর ক্ষেত্রে দেখছি, তাহলে সিইউ এর ক্ষেত্রে এটা হওয়ার কথা কি ছিল? জেড আউট। কিন্তু যেহেতু ইকুইটোরিয়াল বন্ডগুলো সব ব্রিজিং এ আছে, তাহলে বন্ড লেন্থ যদি বলি আমরা, বন্ড লেন্থ তাহলে কোনটা বড় হবে ডিউ টু ব্রিজিং? বন্ড লেন্থ হচ্ছে ইকুইটোরিয়াল গ্রেটার দ্যান অ্যাক্সিয়াল হবে। তাহলে বন্ড লেন্থ যদি ইকুইটোরিয়াল গ্রেটার দ্যান অ্যাক্সিয়াল হয়, তার মানে বোঝো তো দেখি কি ডিস্টরশন মিন করছে এটাকে? তাহলে যখন ইকুইটোরিয়াল বড়, মানে ইকুইটোরিয়াল কোন বরাবর থাকে? এক্স ওয়াই প্লেনে। এক্স ওয়াই প্লেনে যদি বড় হয়ে যায় বন্ড, তাহলে জেড অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস কি ছোট হয়ে যাচ্ছে, কারণ এখানে ব্রিজিংটা নেই। তাহলে অবশ্যই এটা যেটা দেখাবে সেটা হচ্ছে ইকুইটোরিয়াল লঙ্গার, অ্যাক্সিয়াল শর্টার, মানে হচ্ছে দ্যাট মিনস জেড ইন ডিস্টরশন। বুঝতে পেরেছো? তার মানে এখানে যখন এই ধরনের স্ট্রাকচার দেবে, এই ধরনের স্ট্রাকচারে তোমার কি দেখাচ্ছে না, জেড ইন দেখাচ্ছে ইনস্টিড অফ জেড আউট। তোমার কপার হওয়ার কথা জেড আউট, কিন্তু যেহেতু এই ব্রিজিং আছে, ব্রিজিং এর ফলে ইকুইটোরিয়াল বন্ডটাকে টেনে লম্বা করে দিচ্ছে এবং সেটা জেড ইন হয়ে যাচ্ছে, অ্যাক্সিয়াল থেকে ইকুইটোরিয়াল বন্ডটা লম্বা হয়ে যাচ্ছে। ওকে, তারপরে এটাকে তাহলে বোঝা যাচ্ছে জেড ইন হচ্ছে কেন, কারণ অ্যাক্সিয়ালটা ছোট, ইকুইটোরিয়ালটা বড়। হ্যাঁ, বা এটাকে জেড ইন বা অ্যাক্সিয়ালি কম্প্রেসড বলা যেতে পারে, অ্যাক্সিয়ালি compressed. Okay, axially compressed. Okay, তার মানে এখানে ব্রিজিং এর কারণে তোমার এটা হতে পারে। তাহলে এই কম্পাউন্ডটা জেনে রাখবে যে এই কম্পাউন্ডের ক্ষেত্রে জেড ইন হয় ইনস্টিড অফ জেড আউট। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট আরেকটা কি কারণে কি হতে পারে, 3 নাম্বার আমাদের যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে when triaxial distortions are observed in place of জেড আউট। আচ্ছা আচ্ছা, ট্রাইঅ্যাক্সিয়াল যে ডিস্টরশন, এই ডিস্টরশনটা তোমাদের বেসিক্যালি বিএসসি তো অত বেশি কিছু নেই, আমরা বলেইছিলাম যে এটা নেট এবং গেটের জন্য বেশি ইম্পর্টেন্ট। শুধু এখান থেকে যদি একটা জিনিস তোমরা জেনে রাখবে, সেটা হচ্ছে এটা এক্সাম্পল এই যে কেসটা, যে জেড আউট হওয়ার কথা কিন্তু ট্রাইঅ্যাক্সিয়াল ডিস্টরশন দেখাচ্ছে, এই কেসটা আমাদের বুঝতে হবে। দেখো, এই কেসটা বুঝতে গেলে যেটা হবে সেটা হচ্ছে তোমাকে একটাই কম্পাউন্ড আছে যেটা হচ্ছে MnF3, এইটাই শুধু মাথায় রাখবে, MnF3, যেটা হওয়ার কথা কি Mn3+, তো Mn3+ অক্টাহেড্রাল। তাহলে Mn3+ অক্টাহেড্রাল মানে কত?
D4 D4 হাই স্পিন, তাহলে T2G T3 EG1 EG1, তাহলে EG1 আনসিমেট্রি আছে, তাহলে যারা হ্যাঁ। ইজি আনসিমেট্রি দেখায় তারা প্রেফারেবলি কি দেখায়, এটা জেড আউট দেখানোর কথা, কিন্তু এটা দেখায় না। কি দেখায়? দেখায় হচ্ছে ট্রাই হুম হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি শো ট্রাইঅ্যাক্সিয়াল ডিস্টরশন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ট্রাইঅ্যাক্সিয়াল ডিস্টরশন দেখায়। ওকে, তাহলে ট্রাইঅ্যাক্সিয়াল ডিস্টরশন যদি দেখায় তাহলে কি হবে, তাহলে তার ছবিটা কেমন হবে শুধু ছবিটা জেনে রাখো। তাহলে আমরা বলেছিলাম যে ট্রাইঅ্যাক্সিয়াল মানে হচ্ছে তিনটে বন্ডই কি হবে, তিনটে আর কি, তিনটে অ্যাক্সিয়াল বন্ডই আলাদা আলাদা হবে। তার মানে এখানে এটা যদি আমরা এ, যদি আমরা বি, এটাকে যদি সি বলি, তাহলে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, তাই না? তো এখানে একটা এক্সাম্পল মনে রাখবে, সেটা হচ্ছে MnF3, সে ট্রাইঅ্যাক্সিয়াল দেখায়, জেড আউট দেখায় না। কিন্তু তোমার লজিকে যদি তুমি যেতে তাহলে তোমার এটা জেড আউট দেখানোর কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি দেখা হচ্ছে তোমার ট্রাইঅ্যাক্সিয়াল। এবার এর পিছনের কারণ লজিক এগুলো তোমাদের নেই, কারণ এগুলো নেটের সিলেবাসে আছে, আমি বলেছিলাম। তো এটা শুধু এই কম্পাউন্ডের ক্ষেত্রেই দেখা যায়, যেটা হচ্ছে জেড আউটের পরিবর্তে ট্রাইঅ্যাক্সিয়াল। তাহলে তোমার এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না আশা করি, যে MnF3 ট্রাইঅ্যাক্সিয়াল ডিস্টরশন দেখায়। ঠিক আছে, স্ট্যাটিক না ডাইনামিক দেখায়? MnF3 স্ট্যাটিক না ডাইনামিক দেখাবে? স্ট্যাটিক স্ট্যাটিক। এবার স্ট্যাটিকের মধ্যে যদি জিজ্ঞেস করে যে কি জেড আউট নাকি জেড ইন, ট্রাইঅ্যাক্সিয়াল ট্রাইঅ্যাক্সিয়াল। এটা হচ্ছে তোমার কমপ্লিট অ্যান্সার হবে ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। Yes. তাহলে এই গেল হচ্ছে আমাদের তিনটে কেস আমরা কনসিডার করেছিলাম, যেটা জেটিডির থিওরিটা পড়ার পরে আমি বলেছিলাম যে কিছু কিছু অ্যানোমেলাস বিহেভিয়ার আমরা লক্ষ্য করেছি। সেই অ্যানোমেলাস বিহেভিয়ারগুলো কীভাবে এসছে, হ্যাঁ, কী দেখানোর কথা কী এসছে সেটা আমরা এক্সপ্লেন করলাম। যে ইকুয়াল বন্ড লেন্থ অবজার্ভ, এটা কেন জেড আউট জেড ইনের পরিবর্তে ইকুয়াল কেন হচ্ছে সেটা আমরা এক্সপ্লেন করে ফেলেছি। সেখানে আমরা ডায়নামিক এবং স্ট্যাটিক নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, জেড ইন প্লেস অফ জেড আউট, এটা আমরা এক্সপ্লেন করলাম বাই দ্য ব্রিজিং কনসেপ্ট। আর লাস্টে ট্রাইঅ্যাক্সিয়াল ডিস্টরশনটা তোমাদের শুধু এই কম্পাউন্ডটা তোমাদের মনে রাখতে হবে, যে MnF3 এর ক্ষেত্রে ট্রাইঅ্যাক্সিয়াল ডিস্টরশনটা হয়। ওকে, ঠিক আছে। Yes. আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ আমাদের জেটিডি, এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, হেডিং দাও, অ্যাপ্লিকেশনস অফ জন টেলর থিওরেম বা জন টেলর থিওরেম, JTE, জন টেলর JTT বলতে পারো, জন টেলর থিওরেম, জন টেলর এফেক্ট বা জন টেলর ডিস্টরশন, যাই বলো না কেন একই। দ্য অ্যাপ্লিকেশনস অফ জন টেলর থিওরেম বা জন টেলর ডিস্টরশন, এটা হেডিং দাও। হয়েছে? আচ্ছা, আমরা যে জন টেলর থিওরেমটা পড়লাম, বুঝলে, জন টেলর থিওরেমটা যেটা আমরা পড়লাম, সেখানে আমরা বেশ কিছু জিনিসপত্র, অনেক জিনিস আলোচনা করলাম, যে জন টেলর থিওরেমটা অ্যাকচুয়ালি কী জিনিস, হ্যাঁ, জন টেলর থিওরেমে কী করে জন টেলর ডিস্টরশনটা আছে, সেটা যে আমরা পুরো সামারাইজ করলে ব্যাপারটা খুব সিম্পলি এরকম দাঁড়ায়।
যে কোনো একটা কম্পাউন্ডকে আমি প্রথমে কি দেখবো, প্রথম কম্পাউন্ডটাকে নেব, কম্পাউন্ডটা নিয়ে আমি এবার তার জন টেলার ডিস্টরশন আছে কিনা দেখবো। এবার জন টেলার ডিস্টরশন কি করে আছে নাকি নেই, হয় থাকতে পারে নাহলে না থাকতে পারে। এবার থাকবে কি থাকবে না সেটা দেখার জন্য কি দেখতে হবে আমাদের ইডি স্টেট থিওরি। সেখানে জন টেলার থিওরিতে দুটো কথা বলেছিল যে কম্পাউন্ডটা তোমার নন লিনিয়ার হতে হবে। তো নন লিনিয়ার হতে হবে, ভালো কথা, নন লিনিয়ার যদি হয় তাহলে এবার নেক্সট আমি কি দেখবো, নেক্সট দেখবো তার মধ্যে তোমার ইডি স্টেট আছে কিনা। যদি আমাদের ইডি স্টেট থাকে তাহলে কি করব, ইডি স্টেট যদি থাকে তাহলে আমরা বলবো যে সেটার মধ্যে জন টেলার ডিস্টরশন আছে। হ্যাঁ, আচ্ছা এইবার আর যদি ইডি স্টেট না থাকে তাহলে কি বলবো, ইডি স্টেট না থাকলে তাহলে আমাদের প্রাইমারিলি কোনো জন টেলার ডিস্টরশন সেখানে নেই। কিন্তু সেটা সিউডো জেটিডি ফেরিডি থাকতে পারে, সেটা আমরা পরের বিষয়, কিন্তু মেনলি জেটিডি নেই। তাহলে জেটিডি আছে কিনা নেই সেটা আমাকে বুঝতে গেলে দেখতে হবে যে ওখানে আমাদের ইডি স্টেট আছে কিনা। এবার ইডি স্টেট যখনই থাকবে তাহলে বলে দিলাম কি আমাদের জন টেলার ডিস্টরশন আছে, আর না থাকলে নেই। এবার জন টেলার ডিস্টরশন যখনই আছে তখন এবার নেক্সট কোশ্চেন হয়ে যাবে তাহলে কি জন টেলার ডিস্টরশন আছে, জেড আউট জেডিন নাকি ট্রাইঅ্যাক্সিয়াল। তো আমরা মেইনলি জেড আউট আর জেডিনের উপর ফোকাস করেছি, ট্রাইঅ্যাক্সিয়ালটা আমাদের সিলেবাসের বাইরের পার্ট। তো জেডিন নাকি জেড আউট, তো জেডিন নাকি জেড আউট দেখার জন্য আমরা কি করব, আমরা সেখানে অরবিটাল রিপালশন থিওরি এবং সেখানে ডিফারেন্সিয়াল রিপালশন কনসেপ্ট, হ্যাঁ এইগুলো ব্যাপারগুলো আমরা ডিসকাস করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে ইডি স্টেট মানে দু জায়গায় ইডি স্টেট থাকতে পারে অক্টোপেটালে, একটা হচ্ছে হয় ইজিতে ইডি স্টেট থাকতে পারে অথবা টি2জিতে ইজি স্টেট থাকতে পারে। এবার ইজিতে ইডি স্টেট থাকা মানে এটা কি, হয় ইজি ওয়ান মানে ইজি আনসিমেট্রি ইজি ওয়ান হতে পারে, নইলে ইজি থ্রি হতে পারে। আর টি2জিতে ইডি স্টেট থাকা মানে বা টি2জিতে আনসিমেট্রি থাকা মানে কি, মানে হচ্ছে হয় টি2জি ওয়ান থাকবে, নইলে টি2জি টু থাকবে, নইলে টি2জি ফোর থাকবে, নইলে টি2জি ফাইভ থাকবে। এই চারটে কেস। তাহলে এই যে টোটাল এন্টায়ার কেসটা হলো হয় ইজি আনসিমেট্রি নইলে টি2জি আনসিমেট্রি। যে কোনো এক জায়গায় তুমি যদি আনসিমেট্রি পাও তাহলে বুঝতে হবে যে সেখানে ইডি স্টেট প্রেজেন্ট, আর ইডি স্টেট প্রেজেন্ট মানে সেখানে কি জন টেলার ডিস্টরশন আছে। এইবার জন টেলার ডিস্টরশন এবার কি হবে, জিজ্ঞেস করবে জেড ইন নাকি জেড আউট। তো আমরা সেখানে অ্যানালিসিস করে আমরা সেখানে দেখলাম যে ইজি স্টেটের যে আনসিমেট্রি মানে ইজি ওয়ান এবং ইজি থ্রি, সেখানে আমরা ডিফারেন্সিয়াল রিপালশন কনসেপ্ট বলে একটা কনসেপ্ট আলোচনা করেছিলাম, তাই না? মিলছে তো আমি যা বলছি, বুঝতে পারছো তো? যে আমরা হ্যাঁ ডিফারেন্সিয়াল রিপালশন কনসেপ্ট বলে একটা কনসেপ্ট বলেছিলাম। সেখানে বলেছিলাম যে ডিফারেন্সিয়াল রিপালশন কনসেপ্টে যে ইজি ওয়ান আর ইজি থ্রি যদি হয় তাহলে সেখানে তারা তোমার ইজি ওয়ান এবং ইজি থ্রিতে দুটোই দেখাতে পারে, মানে জেড ইনও দেখাতে পারে আবার জেড আউটও দেখাতে পারে, দুটোই প্রবাবেল। হ্যাঁ, এবং জেটিএসি ক্যালকুলেট করে দেখেছিলাম দুজনেরই জেটিএসি সেম এসেছিল। তার মানে আমরা জেড বলতে পারি যে ইজি ওয়ান আর ইজি থ্রি আনসিমেট্রি যদি থাকে তাহলে জেড ইনও দেখাতে পারে আবার জেড আউটও দেখাতে পারে, দুটোই দেখাতে পারে। কিন্তু এবার যদি তখনই বলবে যে তাহলে কোনটা ডমিনেট, দুটোই কি ইকুয়ালি ডমিনেট নাকি কোনটা প্রেফারেবল আছে, অবশ্যই প্রেফারেবল আছে। যখনই তোমার দুটো সমান হয়ে যাবে তখন দেখতে হবে যে কোনটা মোর প্রেফারেবল। যেমন অর্গানিক কম্পাউন্ডে দুটো প্রোডাক্ট যদি তৈরি হয় তখন বলা হয় কোনটা মেজর প্রোডাক্ট ওটা কোনটা মাইনর প্রোডাক্ট বা কোনটা ডমিনেটিং। তাহলে ঠিক তেমনি এখানে যদি দুরকম অপশন থাকে যে জেড ইন এবং জেড আউট দুটোই দেখাতে পারে, তাহলে তখন তোমাকে নিশ্চয়ই প্রশ্ন হবে যে এই দুজনের মধ্যে কোনটা বেশি ডমিনেটিং। তো সেখানে আমরা অ্যানালিসিস করে দেখলাম সেই একইভাবে সেই অরবিটাল রিপালশন কনসেপ্ট দিয়ে আমরা দেখলাম যে জেড আউটটা মোর প্রেফারেবল ইন প্লেস অফ জেড ইন। তাহলে আমরা যখন ইজি আনসিমেট্রি থাকবে তখন আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি যে আমাদের হয় জেড ইন আছে নাহলে জেড আউট দুটোই আছে, কিন্তু প্রেফারেবলি কোনটা আছে, প্রেফারেবলি হচ্ছে তোমার জেড আউটটা আছে। তাহলে ওই জন্য আমরা মাথার মধ্যে গেঁথে নিই যে D9 সিস্টেম বা ইজি আনসিমেট্রি যেখানে আছে সেখানে প্রেফারেন্সিয়ালি জেড আউটটাই আছে, এটাকে আমরা ধরে নিই। যদি বলে যে কোনটা এক্সিস্ট করে, দুটোই এক্সিস্ট করে, প্রেফারেবলি কোনটা এক্সিস্ট করে, তাহলে প্রেফারেবলি যখন কথাটা থাকবে বা ডমিনেট কথাটা থাকবে যখন বা আলটিমেটলি কোনটা দেখবো তাহলে সেটা সেক্ষেত্রে আমাদের হবে তোমার জেড আউট। এটা গেল একটা ইজি আনসিমেট্রির ক্ষেত্রে। টি2জি আনসিমেট্রি হলে কি হবে, টি2জি আনসিমেট্রি হলে আমাদের বিভিন্ন রকম হতে পারে। সেখানে আমরা ওই রিমুভাল অফ ইলেকট্রনিক ডিজেনারেসি বলে একটা কনসেপ্ট সেটা পড়েছিলাম, সেখানে বলেছি দেখলাম আলোচনা করে, সেটা হচ্ছে টি2জি ওয়ান যদি হয় তাহলে জেড ইন, টি2জি টু যদি হয় জেড আউট, টি2জি ফোর যদি হয় আবার জেড ইন, টি2জি ফাইভ যদি হয় আবার জেড আউট। তারপর টি2জির ক্ষেত্রে জেড ইন জেড আউট জেড ইন জেড আউট এইরকম হয়েছে। তাহলে এই যে জিনিসটা আমরা পেয়ে গেলাম যে আমরা যে টি2জি এবং ইজি আনসিমেট্রি হলে কোনটা জেড ইন দেখাবে কোনটা জেড আউট দেখাবে। এই পর্যন্ত তো ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? এইবার তারপরে যখন এটার উপরে আমরা বেস করে আমরা বেশ কিছু কম্পাউন্ড নিয়ে আলোচনা করছিলাম, আলোচনা করতে 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 দেখলাম একটা টেবিল বানিয়ে যে কিছু কিছু কম্পাউন্ড যারা হচ্ছে এই যে কনসেপ্ট, এই সরল যে জন টেলার থিওরেম যে ব্যাপারটা, যে যতটা সরল ভেবেছিলাম সেই সরল সম্পর্ক যেটা মানছে না, তারা কিছু অ্যানুয়ালি বিহেভিয়ার দেখাচ্ছে। কিরকম না, কিছু কম্পাউন্ড যেটা দেখাচ্ছে যারা জন টেলার থিওরেম অনুযায়ী জেড ইন হওয়ার কথা কিন্তু সে দেখিয়ে দিচ্ছে জেড আউট, এই সরি অল বন্ডস আর ইকুয়াল। যার জেড আউট দেখানোর কথা
সে দেখাচ্ছে অল বন্ড লেন্থ ইকুয়াল। আবার কিছু কম্পাউন্ড জেডিন দেখানোর কথা, সে দেখাচ্ছে সরি, কিছু কম্পাউন্ড জেড আউট দেখানোর কথা, তারা দেখাচ্ছে জেডিন। আবার কিছু কম্পাউন্ড জেড আউট দেখানোর কথা, তারা দেখছে ট্রাইঅ্যাক্সিয়াল। তাহলে এই যে জন টেলার থিওরেম ধরে এতক্ষণ যে আলোচনা করলাম, সেইটার কিছু আমরা দেখলাম যে অবজার্ভ করছি যখন স্পেকট্রোস্কোপিক্যালি, তখন কিন্তু আমরা অন্যরকম রেজাল্ট পাচ্ছি। তাহলে এই অন্যরকম রেজাল্ট যদি পাচ্ছি, তার মানে আমাদের প্রশ্ন হয়ে গেল, তাহলে কি জন টেলার থিওরেম ভুল? কিন্তু তো আমরা যে দেখছি যে জন টেলার থিওরেম তো অনেক কিছু প্রমাণ করেছে ঠিকঠাক, তাহলে এটা তো থিওরেম তো ভুল নয়, তাহলে তার যে কনক্লুশন সেটাও ভুল হওয়ার কথা না। আবার স্পেকট্রোস্কোপি সেটা এক্সপেরিমেন্টাল পুরোপুরি, তাহলে এক্সপেরিমেন্টাল কোনো ফ্যাক্ট কখনো ভুল হতে পারে না। তাহলে দুটোই কোনো অ্যাঙ্গেল থেকে ভুল হচ্ছে না, তাহলে দুজনের মধ্যে কোনো একটা গড়মিল আছে, যেটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, যেটা আমাদের অ্যাডজাস্ট করে দুটোকে মেলাতে হবে, যে দুটোর কনসেপ্টই ঠিক, কিন্তু আমরা ঠিক ব্যাপারটাকে হয়তো বুঝতে পারছি না, ব্যাপারটাকে আমরা ঠিকঠাক ভিজুয়ালাইজ করতে পারছি না। তো তখন আমাদের কি করা হলো, একটা একটা করে আমরা ব্যাপারটাকে ধরলাম, যে প্রথম হচ্ছে অল বন্ড লেন্থ ইকুয়াল কখন। অল বন্ড লেন্থ ইকুয়াল খুঁজতে গিয়ে দেখা গেল যে ডাইনামিক থিওরি বলে, ডাইনামিক ডিস্টরশন বলে একটা কনসেপ্ট পেয়ে গেলাম, যে বন্ডগুলো নাকি হাই টেম্পারেচারে ফ্লাকচুয়েট করে, মানে এক্সেল ইকুইটোরিয়াল এরা ইন্টারচেঞ্জ করে, আর ইন্টারচেঞ্জ করা মানে আলটিমেটলি অ্যাভারেজ ভ্যালু আমরা নো ডিস্টরশন দেখতে পাই। তো আমরা অবজার্ভ করছি নো ডিস্টরশন। কারণ এই যে নো ডিস্টরশন দেখার পিছনে তার প্রধান কারণ হচ্ছে এই অ্যাক্সেল ইকুইটোরিয়াল এক্সচেঞ্জ। একটা হতে পারে, এটা কখন হতে পারে, যখন ইজি আনসিমেট্রি হতে পারে। আর আরেকটা হতে পারে কি, আরেকটা ডাইনামিক নেচার কি হতে পারে, যদি T2G আনসিমেট্রি হয়, কারণ T2G হচ্ছে উইক ডিস্টরশন, আর সেক্ষেত্রে যদি ভীষণ উইক ডিস্টরশন হয়, তাহলে সেটাও নট অবজারভেবল হতে পারে। তার মানে ডাইনামিক নেচারটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে ভীষণ উইক ডিস্টরশন হলে, আর একটা হচ্ছে যে যদি স্ট্রং ডিস্টরশন হয়, মানে ইজি আনসিমেট্রি হয়, কিন্তু যদি অ্যাক্সেল ইকুইটোরিয়াল এক্সচেঞ্জটা খুব ফাস্টার রেটে হয়। তো এই দুটো কেসে আমরা দেখতে পারি ডাইনামিক। এবার এই যে জিনিসটা ডাইনামিক, আমরা যেটা এই অ্যাক্সেল ইকুইটোরিয়াল যে এক্সচেঞ্জের ব্যাপারটা বললাম, এটা ভীষণভাবে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আমরা বললাম যে টেম্পারেচার যদি কমাও, তাহলে এই ডাইনামিক নেচারটা কমতে কমতে স্ট্যাটিক হয়ে যাবে, তখন আমরা পার্টিকুলারলি যেটা দেখানোর কথা সেটাই দেখাবে, মানে জন টেলার থিওরেম যেটা বলছে। কিন্তু যদি টেম্পারেচারটা বাড়িয়ে দাও, বাড়তে 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 যদি একটা টেম্পারেচার ক্রস করে যায়, তাহলে সেটা তখন এতটাই ডাইনামিক হয়ে যাবে যে আমরা আলটিমেটলি তার কোনো ডিস্টরশন দেখতে পাবো না। এই যে টেম্পারেচার বাউন্ডারি যেটা থাকবে, সেখানে আমরা FOT এবং FT এই দুটো কনসেপ্ট নিয়েছিলাম, ফ্রোজেন আউট টেম্পারেচার এবং ফ্রিজিং টেম্পারেচার। তো এই দুটো কনসেপ্ট থেকে আমরা বলেছিলাম যে এই FT এবং FOT দুটোর উপরে যদি থাকে, তাহলে তারা ডাইনামিক হবে, এবং তার নিচে যদি থাকে তাহলে স্ট্যাটিক হবে। তার মানে এটা হচ্ছে বাউন্ডারি বলেছিলাম, টেম্পারেচার বাউন্ডারি। তার মানে ভীষণভাবে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবার এখান থেকে ভীষণ কথাবার্তা আমরা আলোচনা করেছিলাম, দিয়ে আমরা বেশ কিছু জিনিস এক্সপ্লেন করলাম, যে কখন ডাইনামিক হয়, কখন স্ট্যাটিক হয়, হ্যাঁ, তার টেম্পারেচার বাউন্ডারি কত, FOT কত, FT কত, এগুলো বেশ কিছু কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করেছি। এবার এটা গেল একটা কেস। আর সেকেন্ড কেস আমরা ডিসকাস করেছিলাম যে ওই যে আজকে আলোচনা করলাম যে জেড আউট দেখানোর কথা, কিন্তু জেড ইন দেখাচ্ছে। তাই তার জন্য আমরা একটা ওই ব্রিজিং কনসেপ্ট আমরা নিয়ে আসলাম, যে ব্রিজিং যদি হয়, তাহলে কিন্তু আমাদের জেড ইনটা হয়ে যাবে জেড আউটের পরিবর্তে। এটা একটা। আর একটা ট্রাইঅ্যাক্সিয়াল, সেই ট্রাইঅ্যাক্সিয়াল দিয়ে আমরা কি বুঝলাম না, যদি আমরা MnF3 বলে একটা কম্পাউন্ড আমরা নিলাম, যে এই একমাত্র একটাই কম্পাউন্ড আছে যেটা জেড আউট দেখানোর কথা থিওরিটিক্যালি, কিন্তু আলটিমেটলি ট্রাইঅ্যাক্সিয়াল দেখাচ্ছে। তাই এটা জাস্ট এটা মনে রাখবে, তোমাদের স্টেজে এটা ব্যাখ্যা কথাও চাইবে না, ঠিক আছে? তো এই হচ্ছে এন্টায়ার জিনিস। বলো এবার কারোর কোনো প্রবলেম আছে এই জিনিসটার উপরে, এতটা যা পড়লাম? ওকে, তাহলে এই হচ্ছে টোটাল হচ্ছে জন টেলার থিওরেম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এটা পুরো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, তাহলে আমাদের এখান থেকে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা হলো। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে জন টেলার থিওরেমটা যেটা আমরা পড়লাম, এই জন টেলার থিওরেমটা পড়ে আমাদের কি লাভ হবে, আমরা এর অ্যাপ্লিকেশন হিসেবে কি পেতে পারি, হ্যাঁ, এর কি কাজে লাগতে পারে, অ্যাকচুয়ালি এখান থেকে করে কি ব্যাখ্যা করতে পারি। তো সেইটা আমরা একটা একটা করে এবার ডিসকাস করবো, হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ জন টেলার থিওরেম। জন টেলার থিওরেম যতটা ইম্পর্টেন্ট, জন টেলার অ্যাপ্লিকেশনটা ততটাই ইম্পর্টেন্ট। মানে অ্যাপ্লিকেশন তোমাকে পড়তেই হবে, যে এটা পড়ে আমার কি লাভ হলো, ঠিক আছে? তো অ্যাপ্লিকেশনস অফ জন টেলার থিওরেম। আচ্ছা, তাহলে বা জন টেলার ডিস্টরশন। আচ্ছা দেখো, প্রথমেই যেটা আমরা 1 নম্বর যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে এফেক্ট অন বন্ড লেন্থ। আমরা হচ্ছে এফেক্ট অন বন্ড লেন্থ। বলো এইটা কি করে এক্সপ্লেন করবে, এটা কি বলবে? দেখো, যদি জন টেলার ডিস্টরশন না থাকে কোনো একটা কম্পাউন্ড, হ্যাঁ, যদি জন টেলার ডিস্টরশন না থাকে, তাহলে কি বলবে? তাহলে যদি জন টেলার ডিস্টরশন, একটা কেস হতে পারে জেটিডি অ্যাবসেন্ট, জেটিডি যদি অ্যাবসেন্ট হয়, তাহলে কি বন্ড লেন্থ কি হবে? all bonds are equal. অল বন্ড লেন্থ ইকুয়াল হবে, একদম।
অল বন্ড লেন্থ ইকুয়াল হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আর যদি জেটিডি প্রেজেন্ট হয়, জেটিডি প্রেজেন্ট কখন হবে? যখন ইডি স্টেট আছে, তখন কি অল বন্ড লেন্থ ইকুয়াল হবে? তখন সেখানে আমরা আনইকুয়াল বন্ড লেন্থ পাবো। তার মানে জেটিডি যদি থাকে তার মধ্যে তাহলে কি হচ্ছে, বন্ড লেন্থ কি হয়ে যাবে, আলাদা আলাদা হবে। এবার যত জেটিডি বাড়বে, তাই তো, তাহলে তাহলে যত মানে জেটিডি বাড়ছে মানে কি ডিসটরশন বাড়ছে, তার মানে বন্ড লেন্থ মানে আনইকুয়াল বন্ড লেন্থ যেটা আর কি, আনইকুয়াল নেচার অফ বন্ড, আনইকুয়াল নেচার অফ বন্ড লেন্থ বা বন্ড, সেটা কি হবে, ইনক্রিজ করবে। তাহলে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে যদি জেটিডি থাকে তাহলে সেখানে আনইকুয়াল নেচার পাওয়া যাবে বন্ডে। এবার যত জেটিডি বাড়বে তত আনইকুয়াল হবে, মানে ধরো জেড আউট খুব বাড়ছে, তাহলে জেড আউট যদি বাড়ে তার মানে জেড অ্যাক্সিস বরাবর বন্ডটা লম্বা হতে থাকবে, আর এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর ছোট হতে থাকবে, তাহলে আনইকুয়াল নেচারটা বাড়তে থাকছে, ঠিক আছে। এবার জেটিডি যত বাড়বে আনইকুয়াল নেচার অফ বন্ড লেন্থ বাড়বে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে লোয়ারিং অফ সিমেট্রি। লোয়ারিং অফ সিমেট্রি, আচ্ছা, তার মানে এখানে হচ্ছে একই প্রশ্ন, যদি জেটিডি প্রেজেন্ট অ্যাবসেন্ট থাকে, জেটিডি অ্যাবসেন্ট হয় তাহলে কি কি বলবে, সিমেট্রি কি হবে? হ্যাঁ, সিমেট্রি থাকবে, মানে এখানে দেখো জেটিডি অ্যাবসেন্ট মানে অল বন্ড লেন্থ ইকুয়াল, আর অল বন্ড লেন্থ ইকুয়াল মানে সেটা কি হবে, সিমেট্রিক্যাল। তার মানে জেটিডি অ্যাবসেন্ট থাকা মানে স্ট্রাকচার হবে সিমেট্রিক্যাল। কিন্তু যখনই জেটিডি প্রেজেন্ট হবে তখন কি হয়ে যাবে, আনইকুয়াল বন্ড লেন্থ। আনইকুয়াল বন্ড লেন্থ, আর আনইকুয়াল বন্ড লেন্থ মানে হচ্ছে কি, আনসিমেট্রিক্যাল। তার মানে জেটিডি যত বাড়বে সিমেট্রি তত কি হবে, সিমেট্রি তত কমবে, তাই না? এটা লিখে নাও। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আর 3 নম্বর হচ্ছে যে ইনক্রিজ ইন থার্মোডিনামিক স্টেবিলিটি। আচ্ছা, থার্মোডিনামিক স্টেবিলিটির উপর কি প্রভাব পড়বে, এটা নিশ্চয়ই সবার জানা আছে। জেটিডি যত প্রেজেন্ট থাকবে, জেটিডি যত হবে তত থার্মোডিনামিক স্টেবিলিটি কি প্রভাব পড়বে বলো, বাড়বে কমবে কি হবে? বাড়বে। কিভাবে ব্যাখ্যা করবে? জন টেলার স্টেবিলাইজিং এনার্জিটা রিলিজ হচ্ছে, থার্মোডিনামিক স্টেবিলিটিটাও বাড়ছে। একদমই। আমরা একদম জন টেলার থিওরেমের প্রথম দিন যখন আমরা পড়ছিলাম তখন আমরা বলেছিলাম, আচ্ছা
এক এক মিনিট ওয়েট করো, হ্যাঁ। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে হ্যাঁ, দেখো, যদি বলছিলাম যে কোনো একটা কম্পাউন্ডে যদি ইডি স্টেট প্রেজেন্ট হয়, হ্যাঁ, ইডি স্টেট যারা প্রেজেন্ট তারা কি হয়, স্টেবল হয় না আনস্টেবল হয়? ইফ ইডি স্টেট, হ্যাঁ, তার মানে তারা হচ্ছে আনস্টেবল। আনস্টেবল মানে কি? থার্মোডাইনামিক্যালি আনস্টেবল। থার্মোডাইনামিক্যালি আনস্টেবল। তো তারা স্টেবল হওয়ার জন্য কি করে নেক্সট স্টেপ? রিমুভাল অফ ই স্টেট। হ্যাঁ, তারপর রিমুভাল অফ ইডি স্টেট হয়। এটা কেন করে? স্টেবিলিটি পাওয়ার জন্য। হ্যাঁ, কারণ রিমুভাল স্টেডি স্টেট আসা মানে কি, সেখানে কি জেটিডি আসবে, তাই না? আর জেটিডি মানে কি, তার মানে আনসিমেট্রিক্যাল হয়ে যাবে, স্ট্রাকচারে আনসিমেট্রিক্যাল স্ট্রাকচার হয়ে যাবে। আর আনসিমেট্রিক্যাল স্ট্রাকচার হওয়া মানে কি হবে? ইডি স্টেট রিমুভড মানে স্টেবিলিটি কি বেড়ে যাবে, তাহলে তার থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হবে? স্টেবিলিটি ইনক্রিজ করবে। এই থার্মোডাইনামিক স্টেবিলিটি ইনক্রিজ করানোর জন্যই ও যত ঘটনা ঘটাবে। এই রিমুভাল অফ ইডি স্টেট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই রিমুভাল অফ ইডি স্টেট কেন করবে? টু গেইন স্টেবিলিটি, টু গেইন স্টেবিলিটি। তাহলে স্টেবিলিটি গেইন করার জন্য সে রিমুভাল অফ ইডি স্টেট করবে। তারপরে অ্যাকচুয়ালি যদি জেটিডি ইনক্রিজ করে, এই যে দেখতেই পাচ্ছ, জেটিডি যদি ইনক্রিজ করে, মানে জেটিডি যদি অ্যারাইজ করে, তাহলে থার্মোডাইনামিক স্টেবিলিটি তার কি হয়? বাড়ে। তার মানে এখানে পরিষ্কার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জেটিডি, জন টেলর ডিস্টরশন আসা মানে তার থার্মোডাইনামিক স্টেবিলিটি ইনক্রিজ করা। তার মানে যারা হচ্ছে জন টেলর ডিস্টরশন দেখায় তারা তারা মোর স্টেবল, তাই না? তারা মোর স্টেবল। ঠিক আছে? হ্যাঁ। ওকে, আচ্ছা, থার্মোডাইনামিক স্টেবিলিটি বাড়বে। আচ্ছা, এইবার দেখো, এটা হচ্ছে থার্মোডাইনামিক স্টেবিলিটির ব্যাপার। এইবার এর সঙ্গেই আমরা ডিসকাস করে নেবো হচ্ছে, বা দাঁড়াও এক মিনিট, আমরা যদি এটা বলি যে ধরো
ধরো যদি বলা হলো যে Ni H2O হোল 6 2 প্লাস আর Cu H2O হোল 6 2 প্লাস, এদের দুজনের মধ্যে থার্মোডাইনামিক্যালি কে বেশি স্টেবল? বল। CuH2 হোল হ্যাঁ, কেন? 2+। ওটা D9 সিস্টেম, Eg3 আছে, আনসিমেট্রিক, জন টেলার ডিস্টরশন দেখায়, তার জন্য হচ্ছে থার্মোডাইনামিক্যালি স্টেবল। আর এটা ও T2G6 আছে তাহলে আর এটা নিকেল Eg2 কততে আছে? D8 হ্যাঁ, তাহলে D8 আছে। আর D8 এর কি হয়? T2G T2G6 Eg2 Eg2, নো আনসিমেট্রি বা নো ইডি স্টেট, তাই না? নো ইডি স্টেট। তাহলে নো ইডি স্টেট হলে কি হয়? নো জেডিডি। কিন্তু যখনই আমরা এটাতে আলোচনা করছি তখন কি হচ্ছে? কপার 2 প্লাস। কপার 2 প্লাস মানে কি? D9, আর D9 মানে হচ্ছে T2G6 Eg3, আর T2G6 Eg3 মানে কি? এই যে ইডি স্টেট পেয়ে গেলাম। আর ইডি স্টেট থাকা মানেই কি? তার জেটিডি আছে। এবার কি হবে? থার্মোডাইনামিক স্টেবিলিটি তাহলে কার বেশি হবে? যার জেটিডি আছে তার থার্মোডাইনামিক স্টেবিলিটি বি গ্রেটার দেন এ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে থার্মোডাইনামিক স্টেবিলিটি হয়ে গেল। এবার নেক্সট আমরা একটু আলোচনা করবো এর সঙ্গে সঙ্গে কাইনেটিক স্টেবিলিটি বা কাইনেটিক রিঅ্যাক্টিভিটি। কত নম্বর হচ্ছে আমাদের? 3, 4। 4 নম্বর হচ্ছে কাইনেটিক স্টেবিলিটি or কাইনেটিক রিঅ্যাক্টিভিটি। এই ব্যাপারটা আমাদের ডিসকাস করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, কাইনেটিক মানে কি? কাইনেটিক স্টেবিলিটি বা কাইনেটিক রিঅ্যাক্টিভিটিকে দুটো টার্মে মানে এক্সপ্লেন করা হয়। একটা বলা হয় ল্যাভাইলনেস, আর একটা হচ্ছে ইনার্টনেস। এই দুটো জিনিস, যারা ল্যাভাইল হয় তারা হচ্ছে রিঅ্যাক্টিভ হয়, আর যারা ইনার্ট হয় তার মানে হচ্ছে লেস রিঅ্যাক্টিভ হয়। ওকে, তার মানে এইখানে কাইনেটিক স্টেবিলিটি বলতে অ্যাকচুয়ালি কাইনেটিক স্টেবল মানে হচ্ছে তারা ইনার্ট, হ্যাঁ, তারা হচ্ছে কাইনেটিক্যালি স্টেবল। কাইনেটিক্যালি স্টেবল মানে হচ্ছে তারা রিঅ্যাক্ট করতে চায় না। আর রিঅ্যাক্টিভ মানে কি? কাইনেটিক্যালি আনস্টেবল। কাইনেটিক্যালি আনস্টেবল। তাহলে কাইনেটিক্যালি আনস্টেবল আর কাইনেটিক্যালি স্টেবল, এই দুটো জিনিস আমরা এখানে দেখতে পাই। আচ্ছা আচ্ছা, এবার দেখো, আচ্ছা আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে থার্মোডাইনামিক স্টেবিলিটি। জেডিডি থাকলে তো বাড়বে। আচ্ছা বলো দেখি সবচেয়ে বেশি জেডিডি কার আছে? সবচেয়ে বেশি জেডিডি কে দেখায়? D1 থেকে D10 এর মধ্যে সবচেয়ে বেশি জেটিডি কে দেখায়? বলো বলো বলো। আমরা তো করেছিলাম, অর্ডার করেছিলাম তো এক্সটেন্ট অফ জেটিডি। এনি আইডিয়া? ভুলে গেছি। সবচেয়ে বেশি D1 D2 D3 এগুলোর মধ্যে মানে D1 টু D10 সবচেয়ে বেশি আনসিমেট্রি কোথায় আছে? দেখো ইজি আনসিমেট্রি হলে সবচেয়ে বেশি ডিস্টরশন দেখায়। এবার ইজির মধ্যে আবার কোনটা?
EG3 না EG1? EG3 EG3 মানে কে? D9 D9। তো D9 মানে কে? কপার 2+। তো সবচেয়ে বেশি ডিস্টরশন কপার 2+ দেখায়। ওই জন্য আমরা একটা আরউইন উইলিয়াম সিরিজ বলে একটা সিরিজ পড়বো, সেখানে সবচেয়ে কপার বেশি অক্টাইডালে সবচেয়ে বেশি থার্মোডাইনামিক স্টেবল হচ্ছে কপার। কপার এবং কপারের পরে জিঙ্ক কম, তার মানে সবচেয়ে বেশি কপার। এরকম একটা সিরিজ পাবো। কপার হচ্ছে থার্মোডাইনামিক স্কেলে সবচেয়ে বেশি স্টেবল। ঠিক আছে? AU2+ না কে সবচেয়ে বেশি ডিসকাশন দেখায় কে AU2+। না না, আমরা 3D সিরিজের ক্ষেত্রে বলছি। ওটা তো 5D সিরিজের, 5D তে চলে যাচ্ছে। আমি গ্রুপ ওয়াইজ বলছি না, আমি বলছি 3D সিরিজের মধ্যে সবচেয়ে বেশি থার্মোডাইনামিক স্টেবিলিটি কে বেশি দেখায় 3D সিরিজের ক্ষেত্রে। হ্যাঁ, 3D সিরিজের ক্ষেত্রে। কপার হ্যাঁ, কপার এবার যদি সব ওভারঅল পুরো ডি ব্লকের ক্ষেত্রে বলা হয় তাহলে AU2+। হ্যাঁ, আমরা 3D সিরিজের ক্ষেত্রে কপার 2+। আচ্ছা, এইবার তাহলে থার্মোডাইনামিক স্টেবিলিটি কপার 2+ সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবেন। তাহলে এবার যদি অনেক সময় জিজ্ঞেস করে কপার আর নিকেলের মধ্যে, তাহলে কে দাঁড়াচ্ছে? কপার বেশি। আচ্ছা, এবার দেখো কাইনেটিক স্টেবিলিটি। আচ্ছা, কাইনেটিক স্টেবিলিটির মধ্যে বা কাইনেটিক রিঅ্যাক্টিভিটির মধ্যে খেয়াল করো, দেখো আমরা কাইনেটিক্স যে রিঅ্যাক্টিভিটি সেটা বুঝতে গেলে আমাদের একটা রিঅ্যাকশন পড়তে হবে, সেটাকে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে কি হয়? দেখো, একজন লিভিং গ্রুপ থাকে, সেটা বেরিয়ে যায়, আর একটা তার পরিবর্তে একটা নতুন নিউক্লিওফাইল অ্যাড হয়। ঠিক এমন। এবার কি হবে? ধরো এটাকে আমি এল না বলে এটাকে আমি এক্স বলছি। হ্যাঁ, এক্স। এবার দেখো ওয়াই এসে কি করবে? এই এমটাকে অ্যাটাক করবে আর এই এক্সটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে ML5Y, এটা তৈরি হবে, আর এক্সটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। এটাই তো সাবস্টিটিউশন। ক্লিয়ার? এটাই তো সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কোনো একটা কমপ্লেক্সে, অক্টাইডাল কমপ্লেক্সে কোনো একটা লিভিং গ্রুপ বেরিয়ে গেল, তার পরিবর্তে নতুন একটা গ্রুপ এলো, সেটাই তার কি হবে? সাবস্টিটিউশন হবে। এবার এই সাবস্টিটিউশনের রেট বেশি হবে কখন? যত তাড়াতাড়ি লিভিং গ্রুপ বেরিয়ে যাবে বা যত তাড়াতাড়ি নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এখন আমরা যদি এই কমপ্লেক্সটা অ্যানালিসিস করি, এই কমপ্লেক্সের মধ্যে তাহলে কি দেখতে পাচ্ছি? লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার প্রবণতা। তাহলে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার প্রথম প্রবণতা কি করে বেশি হবে? যার এমএক্সটা উইক, হ্যাঁ, যার এমএক্স উইক, সে কি করবে? কি করবে? ফার্স্ট সাবস্টিটিউশন হবে না? হ্যাঁ, সহজে ব্রেক করে যাবে। যার এমএক্স বন্ডটা উইক, সে সহজে কি হয়ে যাবে? সাবস্টিটিউট হয়ে যাবে, বেরিয়ে যেতে চাইবে। আর যত ফাস্ট সাবস্টিটিউশন হবে, তাহলে রেট অফ রিঅ্যাকশন কি হবে? ইনক্রিজ করবে। আর রেট অফ রিঅ্যাকশন যত ইনক্রিজ করবে, তাহলে আমি বলতে পারি যে ওই কমপ্লেক্সটা আলটিমেটলি কি, ওই কমপ্লেক্সটা কি আলটিমেটলি কাইনেটিক্যালি কি রিঅ্যাক্টিভ নাকি স্টেবল? কাইনেটিক্যালি হ্যাঁ, আনস্টেবল। আনস্টেবল মানে রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ বা কাইনেটিক্যালি আনস্টেবল। তাই তো? এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওকে। এবার বলো, এই এমএক্স বন্ডটা উইক হতে হবে যদি না কাইনেটিক্যালি তাহলে রিঅ্যাক্টিভ হতে হয়। তাহলে এমএক্স বন্ডটা কখন উইক হবে? বুদ্ধি করে বলো। জেড আউটের ক্ষেত্রে জেড আউট। তাহলে যখন জেড আউট ডিস্টরশন হবে, যখন জেড আউট ডিস্টরশন হবে তখন কি হবে? জেড আউট ডিস্টরশন মানে কি? অটোমেটিক্যালি জেড বরাবর কি হয়? তাদের বন্ডটা কি হয়?
এই যে তাই এটা জন্য জেড weak হবে। জেড বলি আমি, তাহলে এগুলো কি হয়? লঙ্গার হয়। এগুলো সব এক্স অ্যাক্সিস বরাবর আছে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এটা কি আছে? এটা কি হয়ে যায়? উইক। আর উইক যত হবে তত কি হবে? সহজে সাবস্টিটিউট হয়ে যাবে যখন আমরা কোনো বাইরে থেকে কোনো সাবস্টিটিউয়েন্ট নিউক্লিওফাইল এখানে অ্যাড করব। তার মানে যদি জন টেলার ডিস্টরশন যার থাকবে, এটা কি আছে? জেড আউট। তাহলে জেড আউট ডিস্টরশন যত বেশি হবে তার এমএক্স বন্ড কি হবে, বা এমজেড বন্ড যাই বলো না কেন, এমজেড বন্ড কি হবে? বন্ড স্ট্রেংথ কি হবে? ডিক্রিজ করবে। আর বন্ড স্ট্রেংথ যত ডিক্রিজ করবে তত কি হবে? ধরো বলো। সাবস্টিটিউশন বাড়বে হ্যাঁ, আর কাইনেটিক্যালি আনস্টেবল হবে। রেট বাড়বে। রেট বাড়লে হচ্ছে রিঅ্যাক্টিভিটি বাড়বে, বা কাইনেটিক স্টেবিলিটি কমবে। কাইনেটিক স্টেবিলিটি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে বলো? স্টেবিলিটি কি হবে? কাইনেটিক স্টেবিলিটি কমবে। কম। তার মানে দেখো এখান থেকে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যে জেটিডি যদি থাকে যত বেশি হবে তার কাইনেটিক স্টেবিলিটি কি হবে? কম হবে আর কাইনেটিক স্টেবিলিটি তার ডিক্রিজ করবে। এটা ক্লিয়ার কিনা বলো দেখি? হ্যাঁ, স্যার আপনার কথা জড়িয়ে আসছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বাকিরা? হ্যাঁ স্যার। তাহলে তোমার প্রবলেম হচ্ছে। এই তাহলে তাহলে দেখো এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা বলো? হুম। হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, তাহলে দুটো কন্ট্রাডিকশন এখানে আমরা পেলাম। প্রথম কন্ট্রাডিকশন হচ্ছে যে আমরা যদি থার্মোডাইনামিক স্টেবিলিটি দেখি তাহলে দেখো জেটিডি যদি প্রেজেন্ট থাকে তাহলে তার থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হয়? বাড়ে। ডিক্রিজ করে। ইনক্রিজ করে জেটিডির জন্য। আবার যদি জেটিডি থাকে তাহলে তার কাইনেটিক স্টেবিলিটি কি হয়? কমে। কমে। ডিক্রিজ করে। হ্যাঁ, তাহলে জেটিডি বাড়লে থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হচ্ছে? বাড়ছে, কিন্তু কাইনেটিক স্টেবিলিটি কমছে, তাই না? তাই তো? এই বুঝতে পারছো? স্যার কাইনেটিক এনার্জিটা একবার বলুন, শুনতে পেলাম না। কাইনেটিক কি বলছো? দেখো কাইনেটিক স্টেবিলিটিটা ব্যাপারটা হচ্ছে যে যত এই সাবস্টিটিউশনে এই বন্ডটা যত লঙ্গার হবে, তাই না, তত কি হবে? সহজে এটা বেরিয়ে যাবে। তাহলে এটা সহজে যদি বেরিয়ে যায় তাহলে এই বন্ডটাকে লঙ্গার হতে হবে। এই বন্ডটা কখন লঙ্গার হবে? যদি জন টেলার ডিস্টরশন থাকে। বুঝতে পারছো কি যে কোশ্চেন করছো? শুনছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি যে এই যে এমএক্স বন্ডটা যত লঙ্গার হবে তত সহজে এটা বেরিয়ে যাবে না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ তার মানে এটা, হ্যাঁ। তার মানে এই যে লঙ্গার হলে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া মানে কি? সে রিয়াক্টিভ হবে বেশি। এই যে ফাস্ট সাবস্টিটিউশন হবে তার মানে কি? তার মানে রেট ইনক্রিজ করবে তো। আর রেট ইনক্রিজ করা মানে কি? রিয়াক্টিভিটি ইনক্রিজ করে যাওয়া। আর রিয়াক্টিভিটি ইনক্রিজ যারা রিয়াক্টিভ হয় তাদের কি বলা হয়? কাইনেটিক্যালি আনস্টেবল। তার মানে সোজা কথা হচ্ছে এই এমএক্স বন্ডটা যত লম্বা হবে তত কাইনেটিক্যালি সে আনস্টেবল হবে। এবার এই বন্ডটা লম্বা কখন হবে? যদি জেড আউট ডিস্টরশন হয়। জেড আউট ডিস্টরশন যত বাড়বে তত এমএক্স বন্ড স্ট্রেংথ কমবে বা বন্ড লেন্থ বাড়বে। তাহলে রেট বাড়বে, আর রেট বাড়লে রিয়াক্টিভিটি বাড়বে, আর রিয়াক্টিভিটি বাড়লে কাইনেটিক স্টেবিলিটি কমবে, তাই না? রিয়াক্টিভিটি বাড়লে কাইনেটিক স্টেবিলিটি কি হবে? কাইনেটিক্যালি সে তো স্টেবল থাকছে না, রিয়াক্টিভ। তাহলে কাইনেটিক স্টেবিলিটি তার কমছে। তার মানে এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে কি দাঁড়ায়? জেটিডি যদি বাড়ে তাহলে কাইনেটিক স্টেবিলিটি কি হবে? কমবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নাকি বলবো আরেকবার? হ্যাঁ স্যার, না বুঝেছি। হুম। তার মানে এবার দেখো এই দুটোকে কম্বাইন করলে কি পাচ্ছি আমি? এই দুটোকে কম্বাইন করলে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে নর্মালি জেটিডি যদি ইনক্রিজ করে তাহলে তার থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হবে?
থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হবে বলো? বাড়বে, আর ইনক্রিজ করবে। কিন্তু কাইনেটিক স্টেবিলিটি কি হবে? ডিক্রিজ করবে। ঠিক, স্টেবিলিটি ডিক্রিজ করবে। তার মানে দেখো একটা কম্পাউন্ড তার যদি জেটিডি ইনক্রিজ করানো হয় বা জেটিডি থাকে, তাহলে তার থার্মোডাইনামিক স্টেবিলিটি বেড়ে যাচ্ছে কিন্তু কাইনেটিক স্টেবিলিটি কমে যাচ্ছে। তাহলে এখান থেকে কি কনক্লুড করা যায় মেনলি বলো দেখি? কোনো একটা কম্পাউন্ডের থার্মোডাইনামিক স্টেবিলিটি আর কাইনেটিক স্টেবিলিটির মধ্যে কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই। আমরা আগেও মনে হয় কয়েকবার বলে চলেছি বা আমরা আগামীতে তো পড়বো 6 সেমিস্টারে গিয়ে এইসব ব্যাপারগুলো, যে কাইনেটিক স্টেবিলিটি থার্মোডাইনামিক স্টেবিলিটিগুলো কি। তো মেনলি কথা হচ্ছে যে থার্মোডাইনামিক স্টেবিলিটি আর কাইনেটিক স্টেবিলিটি দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে? একটা বাড়তে পারে, একটা কমতে পারে, আবার অন্যান্য ক্ষেত্রে দুটোই একসঙ্গে বাড়তে পারে। তাহলে ব্যাপার হচ্ছে জেটিডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক স্টেবিলিটি কমলে যে থার্মোডাইনামিক স্টেবিলিটি বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে কোনো একটা কম্পাউন্ড যদি থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়, তার মানে এই নয় যে সে রিয়াকশন করবে না। থার্মোডাইনামিক্যালি সে ভীষণ স্টেবল, তার এনার্জি খুব কম, হ্যাঁ, অলস ব্যক্তি, সেই হিসেবে তার রিয়াক্টিভ কম হওয়ার কথা, কিন্তু সে ভীষণভাবে রিয়াক্টিভ হতেই পারে। তার মানে থার্মোডাইনামিক স্টেবিলিটি মানে বন্ড স্ট্রেংথ এটা ওটা সবগুলো দিয়ে যে থার্মোডাইনামিক স্টেবিলিটি হয়, সেই থার্মোডাইনামিক স্টেবিলিটিগুলো যতই কম হোক না কেন সে হাইলি রিয়াক্টিভ হতে পারে। আবার ভীষণভাবে থার্মোডাইনামিক্যালি আনস্টেবল সে, কিন্তু সে ভীষণ লেস রিয়াক্টিভ হতে পারে। তার মানে থার্মোডাইনামিক স্টেবিলিটির সঙ্গে রিয়াক্টিভিটির কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে মেন পয়েন্ট, যে জেটিডি ইনক্রিজ যদি করে তাহলে থার্মোডাইনামিক স্টেবিলিটি আর কাইনেটিক স্টেবিলিটির মধ্যে কি প্রভাব পড়বে লিখে নাও, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এখন একইভাবে সেই প্রশ্ন, NiH2O হোল 6, হ্যাঁ, 2+ আর CuH2O হোল 6 2+, এদের দুজনের মধ্যে স্টেবিলিটি অর্ডার বলো দেখি, কাইনেটিক স্টেবিলিটি অর্ডার। নিকেলের কমপ্লেক্সটা কাইনেটিক্যালি স্টেবল, কাইনেটিক্যালি স্টেবল কেন? কারণ এটা জেটিডি নেই। তারপরে এটার ক্ষেত্রে নো জেটিডি আমরা একটু আগেই ডিসকাস করেছি। আর এটাতে কি আছে? জেটিডি আছে, তাই এটাতে থার্মোডাইনামিক স্ট্রং স্টেবিলিটি। জেটিডি আছে, তাই না? Thermodynamic stability. হ্যাঁ, এটা স্ট্রং জেটিডি আছে, ইজি আনসিমেট্রি, স্ট্রং জেটিডি আছে। তো জেটিডি যদি না থাকে সে কাইনেটিক্যালি কি হবে? কাইনেটিক স্টেবিলিটি যদি আমি দেখি তাহলে অবশ্যই এটা গ্রেটার দ্যান এটা। আর যদি থার্মোডাইনামিক স্টেবিলিটি দেখি তখন কি দেখব? যত জেটিডি থাকবে স্টেবিলিটি মতো বাড়বে। থার্মোডাইনামিক স্টেবিলিটি যদি দেখি তাহলে উল্টোটা হবে। তাহলে বুঝতে পারছো? তার মানে কপার 2+ হচ্ছে থার্মোডাইনামিক স্টেবিলিটিতে কপার 2+ নিকেল 2+ এর থেকে বেশি থার্মোডাইনামিক্যালি স্টেবল, কিন্তু কাইনেটিক স্টেবিলিটিতে নিকেল 2+ গ্রেটার দ্যান কপার 2+। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা আচ্ছা, কপার 2+ আর Mn3+, এদের দুজনের মধ্যে থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হবে বলো দেখি? Mn3+ বেশি হবে। Mn3+ কি হবে? বেশি হবে, কেন? কারণ হচ্ছে এটাতে জেটিডি তো বেশি, তাই জেটিডি হ্যাঁ। বেশি হলে তো ওটা কোনটায়? Mn3+ এ Mn3+ হ্যাঁ, ওখানে কিভাবে? অক্সিডেশন স্টেট বেশি। কিভাবে? অক্সিডেশন স্টেট তো হায়ার হলে তখন কখন দেখি অক্সিডেশন স্টেট? সেম লিগ্যান্ড থাকলে। আগে কি দেখবো আমরা? আগে কনফিগারেশন। কনফিগারেশনে কি আছে? কনফিগারেশন কি সেম আছে? কপার 2+ টা তো বেশি হবে। এটা কি D9? কপার টু এটা কি D কত? 4, তাই না? হ্যাঁ, D4 হাই স্পিন আর কি, কিছু নেই মানে জল আছে। তাহলে D4 হাই স্পিন মানে কি আছে? এখানে Eg1 আছে, তাই না? D9 মানে কি Eg3 আছে। কোনটা বেটার? ইজি থ্রি। হ্যাঁ,
যখন একই হয়ে যাবে তখন এসব অক্সিডেশন স্টেট ফেট এইসব দেখবো। তাহলে এবার দেখো, যদি এটা হয় তার মানে এবার কি হবে, থার্মাল স্টেবিলিটি তাহলে কার বেশি হবে? 3u2 plus তাহলে এটা হচ্ছে, এটা কি মোর স্ট্রং, কি হবে জেটিডি, আর এটা কি লেস। তাহলে জেটিডি সবচেয়ে বেশি কোথায় হচ্ছে? কপার। হ্যাঁ, জেটিডি কার বেশি হচ্ছে? কপার 2+ গ্রেটার দ্যান Mn3+ তো। আর এপি জেটিডি যত বেশি হবে থার্মোডাইনামিক স্টেবিলিটি বাড়বে। Mn3+ বেশি হবে। তাহলে কপার 2+ আর Mn3+ এর মধ্যে যদি বলে জেটিডি কার বেশি, তাহলে অবশ্যই কি আছে, জেটিডি কপার 2+ এর বেশি, তাহলে থার্মোডাইনামিক স্টেবিলিটি কপার 2+ এর বেশি হবে। আচ্ছা, এবার যদি বলে যে ধরো বললো Mn3+ আর ক্রোমিয়াম 2+ এর মধ্যে থার্মোডাইনামিক স্টেবিলিটি কার বেশি হবে, তাহলে জেটিডি দেখতে হবে। জেটিডি কার বেশি হবে? এখানে তো Mn plus 3 plus 2, হ্যাঁ, কারণ এখানে দুটোই D4। তাহলে এটাও কি আছে, এটা কি আছে D4 হাই স্পিন, সব জল মনে করো, হ্যাঁ লিগ্যান্ডগুলোকে জল, কিছু নেই মানে জল বলেছিলাম। তাহলে D4 হাই স্পিন, দুটোই D4 হাই স্পিন, তখন আমরা কি দেখবো? অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট। তাহলে অক্সিডেশন স্টেট মানে যে যার অক্সিডেশন স্টেট বেশি তত ইন্টারাকশন বেশি। তাহলে আমরা এখানে অক্সিডেশন স্টেট কম্পেয়ার করব। তাহলে অক্সিডেশন স্টেট যদি কম্পেয়ার করি, তাহলে অক্সিডেশন স্টেট কি আছে, এটা আছে +3, অবশ্যই গ্রেটার দ্যান কি হবে +2। তাহলে প্লাস যদি হয় এটা জেটিডি কি হবে, Mn3+ গ্রেটার দ্যান Cr2+। তাহলে দুজনেই কিন্তু ইজি আনসিমেট্রি, তার মধ্যেও জেটিডি যদি এটা হয় তাহলে থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হবে? বলো কি হবে? জেটিডি যার বেশি হবে তার থার্মোডাইনামিক স্টেবিলিটি বেশি, সরি তার বেশি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? হুম, তাহলে এইগুলো ব্যাপারগুলো হচ্ছে থার্মোডাইনামিক স্টেবিলিটি আমরা জেটিডি দিয়ে বলছি। আচ্ছা, এবার যদি এরকম কোশ্চেন দেয় যে হুইচ অফ দি ফলোইং ইজ thermodynamically most stable, হ্যাঁ সবচেয়ে বেশি স্টেবল কে? ধরো তোমাকে অপশন দিল Mn2+, Fe3+, Mn3+, আর CO2+, বলো। এগুলো সব অ্যাকোয়াস, হ্যাঁ ফ্রি মানে অ্যাকোয়াস, লিকুইড জল। কোনটা সবচেয়ে মোস্ট থার্মোডাইনামিক্যালি স্টেবল হবে এদের মধ্যে? এই মোস্ট স্টেবল খুঁজতে গেলে কি খুঁজতে হবে? জেটিডি যার বেশি হবে। হ্যাঁ, কোবাল্ট 2+। স্ট্রং জেটিডি খুঁজতে হবে তো। হ্যাঁ, তো স্ট্রং জেটিডি দেখো, খোঁজো প্রথমটা দেখো, তোমরা বলছো কি কোবাল্ট 2+, তাই না? আচ্ছা, Mn2+ মানে কি? ডি কত? D5 জল আছে মানে কি হাই স্পিন, তাই তো? কিছু নেই মানে জল আছে। তো D5 হাই স্পিন মানে কি? T2G3 G2। T2G3 Eg2, তাই তো আনসিমেট্রিক্যাল না সিমেট্রিক্যাল? এটা সিমেট্রিক্যাল, নো জেটিডি।
তাই তো? ক্লিয়ার? পরেরটা দেখো Fe3+, Fe3+ মানে কত? ডি কত? D5 D5 Same. হাই স্পিন, তাহলে সেম, নো জেটিডি। আচ্ছা, Mn3+ কি আছে? D4 high speed. 4 high D4 হাই স্পিন, তাহলে কি T2G কত? E2G3 EG1 T2G3 EG1, তাই এটা কি পাচ্ছি আমরা? আনসিমেট্রি পাচ্ছি কিনা? হ্যাঁ আনসিমেট্রি যদি পাই তাহলে কি দেখাবে সে? তাহলে কি হবে সে? আনসিমেট্রি মানে জেটিডি এখন প্রেজেন্ট। আচ্ছা, পরেরটা কোবাল2+, কোবাল2+ মানে কত? ডি D7. D7 হাই স্পিন না লো স্পিন? Low High speed. এই জল, হাই Spin. হাই স্পিন, তাহলে হাই স্পিন হলে T2G কত হবে? বলো বলো। E2G5 E2 5 EG2, আনসিমেট্রি কোথায় আছে? T2G 2G তে T2G আনসিমেট্রি, তাহলে জেটিডি এখানেও কি ফিবল জিটিডি আছে প্রেজেন্ট? এটা তো প্রেজেন্ট, তাই না? কিন্তু এটা কি স্ট্রং, উইক আর এটা কি উইক। ওটা weak। তাহলে কেন ইজি আনসিমেট্রি হলে স্ট্রং হয় আর যে উইক হলে, এই সরি কি T2G হলে উইক হয়? এবার বলো, জেটিডি বাড়লে থার্মোডাইনামিক স্টেবিলিটি কি হবে? পারে বাড়বে। তাহলে সবচেয়ে বাড়বে। জেটিডি কোথায় বেশি আছে? Mn+3 Mn+3, তাহলে অবভিয়াসলি এটা মোস্ট স্টেবল হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? Yes, sir. এইগুলোকে খেয়াল রাখতে হবে। কিছু যদি না থাকে তারপরে জল ধরতে হবে, বুঝেছো? ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এটা হলো, তাহলে এটা গেল হচ্ছে কত নম্বর? এটা হচ্ছে 4 নম্বর। এবার আমাদের আরো আছে যেগুলো হচ্ছে 5 নম্বরে আছে হচ্ছে স্কোয়ার প্ল্যানার, ভীষণ ইম্পর্টেন্ট, স্কোয়ার প্ল্যানার ফর্মেশন। Sir, একবার একটু দেখুন। হ্যাঁ, ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার দেখো, তাহলে এইটা হলো 4টে আমরা দিলাম, কি দেখলাম কি কি? একটা হচ্ছে বন্ড লেন্থ, একটা হচ্ছে সিমেট্রি, একটা কি দেখলাম থার্মোডাইনামিক স্টেবিলিটি, একটা হচ্ছে কাইনেটিক স্টেবিলিটি। এই 4টে যে অ্যাপ্লিকেশন হলো, 4টে অ্যাপ্লিকেশন মানে আমরা যেটি দিয়ে আমরা ইউজ করে আমরা এইগুলো ব্যাপারটাকে বুঝলাম। এরপর পঞ্চম যেটা অ্যাপ্লিকেশন আছে সেটা হচ্ছে যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। এই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স নিয়ে দেখো আমরা ওই ভিবিটিতে পড়েছি বটে, কিন্তু এর স্প্লিটিং প্যাটার্ন সিএফটিতে আমরা পড়িনি, তাই না? পড়েছি কি আমরা? করে স্প্লিটিং প্যাটার্ন বা কেমনভাবে এই যে ভাঙে এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা? কোথাও আলোচনা করিনি। আমরা কি কি আলোচনা করেছি? অক্টাহেড্রাল আলোচনা করেছি, কিউবিকটা একটু হালকা করে দেখিয়েছি, আর হচ্ছে মেনলি টেট্রাহেড্রাল দেখিয়েছি, মানে অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল এই দুটোকে দেখানো হয়েছে। স্কোয়ার প্ল্যানার স্প্লিটিং প্যাটার্ন কিন্তু আমরা দেখানো হয়নি। এই যে স্কোয়ার প্ল্যানার যে স্প্লিটিং প্যাটার্ন, এটা আমরা এখনো কেন করলাম না? কারণ হচ্ছে এই স্কোয়ার প্ল্যানারের যে স্প্লিটিং প্যাটার্নটা এইবারে আমাদের করতে হবে, কারণ স্কোয়ার প্ল্যানারের যে স্প্লিটিং প্যাটার্ন বুঝতে গেলে আমাদের জন টেলার ডিস্টরশনটা লাগে। তো জন টেলার ডিস্টরশন না পড়ে আমরা কখনো স্কোয়ার প্ল্যানারের স্প্লিটিং প্যাটার্ন করতে পারি না, কারণ এক্সট্রিম জেটিডি মিনস স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। মানে জন টেলার ডিস্টরশনকে যদি এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে সে আলটিমেটলি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স দিয়ে দেবে। তাহলে আমাকে এক্সট্রিম পর্যায়ে যদি জেটিডিকে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আগে জেটিডি পড়ে নিতে হবে। তাই জন্য আমরা জেটিডি পড়ে নিলাম। এবারের অ্যাপ্লিকেশন হিসেবে হচ্ছে এক্সট্রিম জেটিডি যদি হয় তাহলে আমরা বলবো যে সেই জিওমেট্রিটা হয়ে যাবে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। তাহলে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি কী করে আসে সেটা আমরা দেখব। আর স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি থেকে আলটিমেটলি তার কি করে তার স্প্লিটিং প্যাটার্নটা কেমন হয়, অক্টাহেড্রালে যেমন T2G হয় তাহলে স্কোয়ার প্ল্যানারে কেমন হয়, হ্যাঁ টেট্রাহেড্রালে যেমন E-T2 হয়, তার মানে স্কোয়ার প্ল্যানারের স্প্লিটিং প্যাটার্নটা কেমন হয়, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। তাহলে এইটা বোঝার পরে এখান থেকে বেশ কিছু কোশ্চেন আমরা সলভ করব। WBSU এর যে প্রিভিয়াস ইয়ার জেটিডি এবং তার অ্যাপ্লিকেশন থেকে কি কি কোশ্চেন এসছে, তাহলে এইগুলো সলভ করলে পুরোটা কমপ্লিট করলে তবে জেটিডিটার থিওরিটা কমপ্লিট হবে। তো এই স্কোয়ার প্ল্যানারের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা অফলাইনে ডিসকাস করলেই ভালো হবে, কারণ ওই ব্যাপারটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, 3D।
তো এই ভিজুয়ালাইজেশনটা আমরা অফলাইনে ভালোভাবে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করে নেবো। আজকে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ভালো করে পড়ো, নেক্সট শনি শুক্রবার দিন এক্সাম নেবো, তারপর আমরা এই স্কোয়ার প্ল্যানের ব্যাপারটা বুঝবো, কেউ কামাই করবে না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ।